হৃদয়ের মায়াজাল পর্ব ২৯। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। থমকে যাওয়া ঘড়ির কাঁটার মতো যেন সকলের জীবনই থেমে আছে। ঘুরে ফিরে একই কাহিনী রিপিট হচ্ছে সবার। মানুষগুলো ভিন্ন ভিন্ন হলেও যেন সবার ব্যথা মিলে যাচ্ছে। পাওয়া না পাওয়ার গল্প থেকে বিচ্ছেদের সুর যেন বেশি। এই তো, যেমন হৃদ মায়াকে চাচ্ছে না, জুই আয়নকে চাচ্ছে না, এদিকে রাফা আসিফকে চাচ্ছে না, মুক্তা ফাহাদকে চাচ্ছে না, শশী হৃদকে পাচ্ছে না। কেমন যেন একটা বিচ্ছেদের গন্ধ চারিদিকে ছড়িয়ে। আয়ন বিগত ২ দিন ধরেই জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে। ফাহাদের সঙ্গে তার শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে ঘুরে আসলো। না ফাহাদ মুক্তার কাছে ঠাঁই পেল, আর না আয়ন জুইয়ের সাথে কথা বলতে পারল। ফাহাদকে মুক্তার সাথে দেখা করতে মায়ার পরিবার বাধা না দিলেও মুক্তা নিজেই আত্মসম্মানের তাগিদে ফাহাদকে ফিরিয়ে দিল ফিরবে না বলে। আয়ন তো বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল জুইয়ের সঙ্গে কথা বলার, কিন্তু জুই চোখ তুলে আয়নকে দেখল না পর্যন্ত। দীর্ঘদিন পর দুজনের দেখা। আয়ন ভেবেছিল সে জুইয়ের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার কিছুই হলো না। আয়ন জুইয়ের কাছে পাত্তা না পেয়ে সেও সেদিন ফাহাদের সঙ্গে ফিরে এসেছিল খালি হাতে। তারপর থেকে সে রোজ জুইকে নিয়ম করে কল দেয়, কিন্তু আফসোস, রোজকার মতোই জুইয়ের নাম্বারটা আজও অফ দেখলো। মনস্তাত্ত্বিক ভাবনায় হাতের ফোনটা পকেটে গুজে রাখতে রাখতে আয়ন হৃদের বাড়িতে প্রবেশ করলো। মেইন দরজা খোলা পেয়ে সে আশেপাশে তাকালো। রাত তখন ৪টা ১। গায়ে তার ফর্মাল পোশাক, ডাক্তারি অ্যাপ্রনটা হাতের ভাঁজে নেওয়া। ১০টা থেকে তার নাইট ডিউটি। এই অসময়ে হৃদের বাসায় আয়নের আসার কথা ছিল না। হৃদের মা সুফিয়া খান বাসায় নেই। তিনি আজ সকালেই চট্টগ্রামে গিয়েছেন কোনো একটা কাজে। বলেছিল মধ্যরাতের ভেতরে ফিরবেন। সেজন্য ওনার অবর্তমানে আয়নকে ফোন করে বলেছিল মায়ার রেগুলার চেক আপ করে যেতে। মায়া আজ ৪ দিন ধরে হৃদের বাসায়, অথচ এই ৪ দিন হৃদ চার এই ৪ দিন হৃদ চার পলকও বাসায় ফেরেনি। আর না মায়ার খোঁজ নিয়েছে। বলতে গেলে হৃদ নিজ বাড়িতে ফিরে না শুধুমাত্র মায়ার জন্য। এতদিন সুফিয়া খান মায়ার খেয়াল রাখলেও আজ হৃদের বাসায় রাফা একা মায়াকে সামলাচ্ছে বাসার সার্ভেন্টদের নিয়ে। সারাদিন রাদিফ বাসায় থাকলেও দুপুর করে সেও কাজে বেরিয়েছে এমার্জেন্সি বলে। আয়ন খালি ড্রয়িং রুমে চোখ বুলিয়ে এগুলো নিচের ঘরটায়। কাজের মেয়ে রুজিকে পানি দিতে বলে সুফিয়া খানের ঘরের সামনে দাঁড়ালো সে। বন্ধ দরজায় নক করতে খানিকটা ইতস্তত বোধ করলো। খালি বাড়িতে এভাবে সে দুটো মেয়ের ঘরে একা প্রবেশ করতে খানিকটা সংকোচ বোধও করলো। যদিও সে একজন প্রফেশনাল ডাক্তার, তারপরও খানিকটা ইতস্তত বোধ করে অল্প আওয়াজে দরজায় নক করতেই ঘরের ভিতর হতে ভেসে আসলো রাফার কণ্ঠ। দরজা খোলা আছে ভাইয়া, ভেতরে আসুন। চাপিয়ে রাখা দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করতে করতে দেখতে পেল অল্প আলোয় মায়াকে কোলে শুয়ে বিছানায় বসে আছে রাফা। অসুস্থ মায়া রাফার কোলে মাথা রেখে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বটে ঘুমিয়ে। মায়ের চুল জুড়ে বিচরণ করেছে রাফার দুটো হাত। মায়ের অসময়ে বলতে গেলে একমাত্র রাফা ছাড়া কেউ ছিল না, না আজও কেউ আছে। সুফিয়া খানের মতন শাশুড়ি ছিল বলে মায়া আজ স্বামীর বাড়িতে ঠাঁই পেয়েছে, নয়তো মায়ের আপন স্বামী বলতে ওর পরিবারের কেউ ছিল না। নয়তো মায়ের আপন বলতে স্বামী বা ওর পরিবার কেউই ছিল না। আয়ন বিছানার দিকে এগিয়ে যেতে যেতেই ধীর স্বরে রাফার থেকে জানতে চাইল মায়ার কথা। এখন কেমন আছে মায়া, পরে আর কোনো সমস্যা হয়েছিল কি না। ইতস্তত রাফা মায়াকে বালিশে শুয়ে দিতে দিতে বলল, না ভাইয়া, তবে গায়ে অনেক জ্বর, দুপুরেও কিছু খায়নি। আমি অনেক চেষ্টা করেও খাওয়াতে পারিনি কিছু। আন্টি বাসায় থাকলে ওনার ভয়ে এতদিন কিছু হলেও খেত। আমার সাথে আমার সাথে জেদ করে খেতে চায় না। রাফার কথায় আয়ন মায়ার মস্তিষ্ক বরাবর দাঁড়াতে দাঁড়াতে চিন্তিত স্বরে বলল, কি বলো, ওষুধ না খেয়ে ঘুমিয়েছে ও? জি। আয়ন খানিকটা অধৈর্য গলায় শুধালো রাফাকে,
তুমি জানো না ওর ওষুধগুলি কত জরুরি? তাহলে কেন খাওয়ালে না? এই মুহূর্তে মায়ের ওষুধ মিস করা মানে ওর মস্তিষ্ককে উত্তেজিত করা। আয়নের কথায় রাফা অপরাধী গলায় বলল, আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠিনি। আমি বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে জোর করে ওষুধ খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু মায়া ভয় পেয়ে সবার উপর এটা সেটা ছুঁড়ে মারে। রুচি খালার কপালে আঘাত পেয়েছে, আমার হাতেও আমার হাতেও কামড়ালো। মায়া নিজেকেও আঘাত করেছে অনেক। ওর হাতটা দেখুন কালশিটে হয়ে গেছে, বারবার একই জায়গায় কামড়াতে কামড়াতে। সেজন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আর ওকে জোর করি নাই। মায়া বাহিরের মানুষ দেখলে ভয় পায় ভাইয়া, তৎক্ষণাৎ অ্যাটাক করে বসে। সেজন্য ওকে নিয়ে আমি রুমে বসে আছি। দুপুর থেকে মায়ার গায়ের জ্বরটা বাড়লেও সুফিয়া আন্টিকে কল করে জানাই সেটা। আন্টি আমাকে বলেছিল আপনাকে পাঠাবেন, সেজন্য আপনার অপেক্ষা করছিলাম আমি। রাফার কথায় আয়ন শান্ত চোখে মায়ের শুকনো মুখটার দিকে তাকালো। খুব সুন্দর আদলে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে আছে অসুস্থতায়। আজ মায়ের এই দুর্দশার পেছনে আয়ন নিজেও দায়ী। তারা সবাই মিলে একটা সুস্থ মেয়েকে একটু একটু করে মানসিক অশান্তিতে পাগল বানিয়েছে। একটা সুন্দর ফুলকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। তাদের ভুলের জন্য মায়া কি না হারিয়েছে, স্বামী, সংসার, এমনকি নিজের পরিবারকেও। সবকিছু হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে বিছানায় শুয়ে এখন মায়া মানুষ দেখলে ভয় পায়। অথচ যে মেয়েটা সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে পছন্দ করত, সে আজ একা থাকে। সারাক্ষণ কথা বলা মেয়েটা হুট করেই কেমন চুপ হয়ে গেল। মায়ের চঞ্চলতা হারিয়ে মায়াকে নিঃস্ব শূন্য করার পিছনে আয়নও একজন অপরাধী। তীব্র অপরাধবোধে আয়নের বুকটাও কেমন চিনচিন ব্যথা করলো। খুব প্রিয় মানুষের অসহায়তা দেখে আয়নের বুকটাও কেমন হাহা করলো। আয়ন দমবন্ধকর পরিস্থিতিতে হাঁ করে নিঃশ্বাস টানতে চাইল, কিন্তু বাতাসে মিশে মায়াময় গন্ধ। আয়নের আটকে থাকা নিঃশ্বাসটা আরও আটকে গেল। কম্পিত হাতটা কোনো রকম মায়ের উত্তপ্ত কপালে রাখতেই সেটা তৎক্ষণাৎ সরিয়ে নিল। অস্থির উত্তেজিত গলায় বলল, যারা অস্থির উত্তেজিত গলায় বলল, মায়ের গায়ে ভীষণ জ্বর রাফা, শরীরের টেম্পারে ওর ব্রেইনে চাপ পড়তে পারে। ওকে দ্রুত হসপিটালে নিতে হবে, আমি গাড়ি বের করছি, তুমি ওকে রেডি করো। কথাটা বলেই আয়ন কেমন দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইল, হাঁ করে নিঃশ্বাস টানতে চাইল খোলা বাতাসে। মায়ের দুর্দশায় তার বুকে ব্যথা অনুভব করলো। ড্রয়িং রুম হতে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসলো। হাতের অ্যাপ্রনটা ঢিল মেরে পাশের সিটে ফেলে পরপর শার্টের দুটো বোতাম খুলে দুপাশে ছড়িয়ে দিল। আটকে রাখা নিঃশ্বাসটা টানতে চাইল। বুক ফুলিয়ে পরপর নিঃশ্বাস টেনে স্টিয়ারিং চেপে তাতে কপাল ঠেকালো তীব্র অপরাধ বোধে। আয়ন কখনো এতটা অপরাধ বোধে ভোগেনি আজ যতটা নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। আয়ন চাইলে হৃদের অনুপস্থিতিতে সবকিছু ঠিক রাখতে পারত, মায়ার খোঁজ করতে পারত, কিন্তু সে করেনি। আসলে হৃদ ঠিকই বলে, হৃদ ছিল না বলে তার বউয়ের মর্যাদা কেউ করেনি। সবাই হৃদের উপস্থিতিতে তার বউয়ের মর্যাদা বাড়ায়, হৃদের আড়ালে নয়। আজ সবার অবহেলায় মায়াকে হারাতে বসেছে। এইভাবে চলতে থাকলে মায়া মারা যাবে যে কোনো সময়। মায়াকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। মত্ত আয়ন সেইভাবেই কিছুক্ষণ বসে রইল। খানিকটা সময় পর স্টিয়ারিং থেকে মাথা উঠিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিল গাড়ির ডেস্ক হতে। মেসেজ অপশনে হৃদের নাম্বারে ছোট করে বার্তা লিখল, মায়াকে তোর বড্ড প্রয়োজন হৃদ, প্লিজ চলে আয়, মেয়েটা মরে যাবে তোর অবহেলায়, ফিরে আয় প্লিজ। মেসেজটি সেন্ড করে আয়ন খানিকটা সময় নিল উত্তরের আশায়, কিন্তু ফোনের ওপাশ হতে কোনো উত্তর ফোনের ওপাশ হতে কোনো উত্তর না আসায় আয়ন পুনরায় একইভাবে মেসেজ লিখল হৃদের নাম্বারে, তোর বউ ভীষণ অসুস্থ হৃদ, দ্রুত হসপিটালে নিতে হবে। স্বামী হিসাবে না পারিস অন্তত মানুষ হিসাবে দায়িত্ব পালন কর, নয়তো মরে যেতে দে মায়াকে, আমি হসপিটালে অপেক্ষা করব। আয়ন হৃদের নাম্বারে পরপর দুটো মেসেজ পাঠিয়ে গাড়ি স্টার্ট করলো। আয়নের জানা নেই হৃদ আয়নের মেসেজগুলো পড়বে কি পড়বে না, সে মায়ার টানে বাড়িতে ফিরবে কি ফিরবে না।
তবে আয়ন মায়াকে একা রেখে হসপিটালে চলে গেল। আজ সেও দেখতে চায় মায়ার জন্য হৃদের মনে কতটা ঘৃণা জন্মেছে। ভালোবাসার মানুষকে চাইলেই ঘৃণা করা যায় না। মায়ার অসুস্থতার সম্পর্কে সব জানা হৃদের। সব জেনেও যদি মায়ের থেকে হৃদে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আয়ন নিজে হৃদের মায়ের সঙ্গে কথা বলে মায়াকে আলাদা বাড়িতে রাখবে। সবকিছুর আগে মায়ের সুস্থতা প্রয়োজন। হৃদের আশেপাশে থাকলে মায়া সুস্থ হবে না। হৃদের ঘৃণা, অবহেলা বরং মায়ের মানসিক চাপ বাড়াবে। আয়ন চলে গেল রাত ৮টা বাজে। সেই ৮টা থেকে ৯টা হলো, ৯টা থেকে ১০টা, ১০টা থেকে ঘুরিয়ে ঘড়ির কাঁটা ১১টায় পৌঁছালো। মায়ের শরীর আরো খারাপ হলো। গায়ের জ্বর খিঁচুনি দিয়ে শরীরে কম্পন ধরলো। হাত পা ঠান্ডা হয়ে মায়া আবারও প্যানিক অ্যাটাক করলো। অসহায় রাফারের চিৎকার দেখার মতন ছিল। খালি বাসায় অচেনা শহরে মায়াকে নিয়ে কোথায় যাবে সেই ভয়ে চিৎকার করতে লাগলো মায়াকে জড়িয়ে। আয়ন মায়াকে হসপিটাল নিবে বলেও সেও নিরুদ্দেশ। রাফা বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে হসপিটালে নেওয়ার সিদ্ধান্ত নিল। বয়সে রাফা মায়ের সমবয়সী। সে নিজেও কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। অচেনা শহরে মায়াকে নিয়ে কোন পথে যাবে, আয়নের হসপিটাল কোথায় সেটাও সে জানে না। শুধু জানে মায়াকে এই মুহূর্তে হসপিটালে নিতে হবে। কোথায় কার কাছে গেলে সাহায্য পাবে তাও জানে না রাফা। হৃদের ড্রাইভারকে গাড়ি বের করতে বলে রাফা পরপর কল মিলালো সুফিয়া খানকে। তারপর রাদিফ, আয়ন তিনজনকেই পরপর কল দিল রাফা। প্রথমবার সুফিয়া খান কল রিসিভ না করলেও রাফার আয়নকে কল দেওয়ার মধ্যেই সুফিয়া খানের কল আসলো রাফার হাতের ফোনে। রাফা তৎক্ষণাৎ সুফিয়া খানের কল রিসিভ করে অস্থির উত্তেজিত ভঙ্গিতে কাঁদতে কাঁদতে মায়ের কথা জানাতে জানাতে ড্রয়িং রুমেই প্রবেশ করলো হৃদ। রাফার চিল্লাচিল্লিতে শক্ত গম্ভীর হৃদের পা থামে কাজের মহিলা রুজিনার গায়ে ঢলে পড়া মায়ার দিকে তাকিয়ে। হাত পা খিচে নাক দিয়ে রক্ত ঝরছে মায়ার। ফর্সা মুখটা কালো হয়ে আছে, মুখ দিয়ে ঝাঁজ বের হয়ে। হৃদ কেমন শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল মায়ার দিকে তাকিয়ে। হৃদের মুখ দেখে ভিতরকার অনুভূতি বলা দায়। রাফা কান্নাকাটি করে সুফিয়া খানকে সবটা বলতে বলতে চোখ পড়ল মেইন দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উপর। আশার আলো দেখার মতন তৎক্ষণাৎ ছুটে গেল সেদিকে। কল না কেটে দুহাতের মুঠোয় ফোনটি চেপে হৃদের কাছে মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাইয়া প্লিজ মায়াকে একটু হসপিটালে নিয়ে যান না, প্লিজ, আমি আপনার পায়ে ধরছি, প্লিজ মায়াকে বাঁচান। ও অনেকক্ষণ ধরে এমন করেছে। আমি একা এই শহরের কিচ্ছু চিনি না, ওকে নিয়ে কোথায় যাব। প্লিজ আপনি ওকে বাঁচান ভাইয়া, প্লিজ। মায়া তো আপনাকে ভালোবাসে, ও আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। প্লিজ ভাইয়া ওকে হসপিটালে নিয়ে যান, প্লিজ। মায়ার সুইসাইডের কথাটা কানে যেতেই হৃদ তড়াক করে তাকালো রাফার দিকে। চোখ মুখ তখনও কেমন শক্ত আর কঠিন। রাফা বুঝতে পারল না হৃদের কঠিন দৃষ্টির কারণ। রাফা বারবার মায়াকে বাঁচানোর আকুতি মিনতি করেছে হৃদের কাছে। সেকেন্ডের মাঝে হৃদ দৃষ্টি ঘুরিয়ে বাহিরের দিকে চলে যেতে যেতে গম্ভীর মুখে রাফার উদ্দেশ্যে বলল, কাম উইথ মি। হৃদকে বাহিরের দিকে চলে যেতে দেখে রাফা দৌড়ে মায়ের দিকে এগিয়ে আসলো। কাজের মহিলা রুজিনাকে নিয়ে মায়াকে ধরাধরি করে বসালো হুইল চেয়ারে। হৃদকে অনুসরণ করে মায়াকে নিয়ে দ্রুত পৌঁছালো গাড়ি অবধি। হৃদ গাড়িতেই বসা ছিল। আসিফকে আশেপাশে কোথাও দেখা গেল না। তবে হৃদের গাড়ির দরজাটা খোলা পেয়ে রাফা রুজিনা বেগমকে নিয়ে মায়াকে নিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। ওদের বসতেই হৃদ তৎক্ষণাৎ গাড়ি টানলো খালি রাস্তায়। রাফা থেকে থেকে বেহুশ মায়াকে জড়িয়ে কাঁদছে। হৃদের শক্ত মতিগতি তখনও বোঝা দায়। রাফা মায়াকে নিয়ে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ লাগবে আমাদের হসপিটালে পৌঁছাতে ভাইয়া? রাফা কথাগুলো বলতে বলতে গাড়ির মিররের দিকে, দূর রাস্তার দিকে তাকালো। ওরা কোথায় আছে কিছুই জানে না রাফা। দূর রাস্তা হতে দৃষ্টি সরাতে গিয়ে চোখ পড়ল গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থাকা হৃদের কম্পিত হাতের দিকে। কেমন থরথর করে কাঁপছে স্টিয়ারিংয়ে থাকা হৃদের দুটো হাত, অথচ হৃদের মুখভঙ্গিমা কেমন শক্ত আর কঠিন করে রাখা। গাড়ির এসির মধ্যে বিন্দু বিন্দু ঘাম জমে হৃদের কপালে।
রাফা বুঝতে পারল না হৃদের অস্থির কম্পিত হাতের কারণ। হৃদ কি অসুস্থ মায়ের মতন, নাকি তার অন্য কোনো ভয়? রাফার হৃদকে দেখে মনে হলো না সে অসুস্থ। তারপরও রাফা হৃদকে নিয়ে আর ঘাটালো না মায়ার চিন্তায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে হৃদের গাড়িটি এসে থামলো হসপিটালের সম্মুখে। হৃদ শব্দ করে গাড়ির দরজা খুলে দাঁড়ালো পাশে। হসপিটালের বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিল আয়ন নার্সদের নিয়ে। হৃদের গাড়ি থামাতে দেখি আয়ন তৎক্ষণাৎ নার্সদের দিয়ে মায়াকে নামালো। নার্সদের সাহায্যে মায়াকে কেবিনে দেওয়া হলো। সঙ্গে সঙ্গেই মায়ের চিকিৎসা চলল। মুহূর্তেই রাফা মায়ের কেবিনের বাহিরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হৃদ এই পুরোটা সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে, তার ভূমিকা অদেখার মতন। ঘণ্টা দেড়েক সময় নিয়ে মায়াকে চিকিৎসা দিয়ে কেবিনে শোয়ানো হলো। ডক্টর সাজিদার সঙ্গে বেরিয়ে আসলো আয়ন। আয়নের চোখে মুখে অসহায়ত্বের ছাপ। হৃদকে পেল মায়ের কেবিনের পাশেই চুপচাপ দাঁড়িয়ে। আয়ন দূর থেকে হৃদের শান্ত ভঙ্গি দেখে ঠাহর করতে পারল হৃদের অশান্ত মনের তোলপাড়টা। হৃদ হয়তো আশা করেনি মায়া সত্যি সত্যি এতটা অসুস্থ হবে। আয়ন হৃদের মুখোমুখি হতে হতেই ক্লান্তিময় হতাশায় বলল, আমার সাথে কেবিনে আয় তুই। জায়গা ছেড়ে হৃদকে নড়তে না দেখে আয়ন হৃদের হাত টেনে মিনতির স্বরে বলল, মায়ের রিপোর্ট এসেছে, প্লিজ আমার সাথে আয় ভাই। ডক্টর সাজিদা কথা বলতে চায় মায়ের গার্ডিয়ানের সঙ্গে। তুই ছাড়া আপাতত মায়ের এখানে কেউ নেই, মামিও ঢাকা নেই, প্লিজ আয়। আয়নের হাতটা ঝটকা মেরে ফেলে হৃদ এগিয়ে গেল ডক্টর সাজিদার কেবিনে। কাউকে কিছু না বলে ঠাস করে বসে পড়ল ডক্টর সাজিদার মুখোমুখি চেয়ারটায়। আয়ন হৃদের পাশাপাশি চেয়ারটা টেনে বসতে বসতে বলল, আপনি বলুন ডক্টর সাজিদা, আমরা শুনছি। মধ্যবয়স্ক ডক্টর সাজিদা সুফিয়া খানের অনুসন্ধান করে বলল, মিসেস সুফিয়া খান আসেননি ডক্টর আয়ন? আয়ন স্বভাবস্বরূপ বলল, না ডক্টর, মামি ঢাকার বাইরে আছেন, কাল সকালে আসবেন। আপনি আমাদের বলুন। ডক্টর সাজিদাকে মায়ের ব্যক্তিগত ডাক্তার হিসেবে রেখেছেন সুফিয়া খান, তাই তিনি মায়ের সকল রিপোর্ট সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিল বলে ডক্টর সাজিদা আবারও আয়নকে উদ্দেশ্য করে বলল, দেখুন পেশেন্টের মানসিক ব্যাপারটা আগেই ক্লিয়ার করে বলেছিলাম মিসেস খানকে। তিনি বলেছিল পেশেন্টের যত্ন নেবেন। সেখানে পেশেন্ট আবারও প্যানিক অ্যাটাক করলো। সেজন্য বলেছিলাম সুফিয়া খানের অনুপস্থিতিতে আমার পেশেন্টের ব্যক্তিগত গার্ডিয়ানের সাথে কথা বলা প্রয়োজন। ডক্টর আয়ন, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ডক্টর সাজিদাকে ঘুরে ফিরে একই কথায় তৎক্ষণাৎ ডক্টর সাজিদার ঘুরে ফিরে একই কথায় তৎক্ষণাৎ রেগে যায় হৃদ। অধৈর্যের ন্যায় ডক্টর সাজিদার টেবিলে হঠাৎ থাপড়িয়ে গর্জনে বলল, বালের ডক্টর আপনি আমার সামনে বসে আছি আমি, চোখে পড়ছে আমাকে, ডিগ্রি অর্জন করছেন কিভাবে, ভণ্ডামি করেন? হৃদের হঠাৎ গর্জনে ডক্টর সহ আয়নও ভয়ে চমকে উঠল। আয়ন তৎক্ষণাৎ হৃদকে থামাতে চেয়ে ডক্টর সাজিদাকে শুধিয়ে বলল, আপনি প্রশ্ন না করে রিপোর্ট বলুন প্লিজ। হৃদ খান পেশেন্টের হাজবেন্ড হয়, আপনি বলুন। ডক্টর সাজিদা থমথমে মুখে হৃদের দিকে তাকালো। হৃদ খানকে তিনি ভালো করেই চিনেন, এই শহরের প্রভাবশালীদের একজন। এদের ক্ষমতার দাপটের কথা শুনেছেন তিনি আগেই, তবে বিগত কয়েকদিন ধরে সচক্ষে সবটা দেখেছেন তিনি। যেমন মা তেমন ছেলে, দুজনই অধৈর্য। তারপরও সুফিয়া খান যেমন তেমন ওনাকে বোঝানো যায়, কিন্তু ওনার ছেলে হৃদ খান তো আরও গরম, অধৈর্য মানুষ। ডক্টর সাজিদা থমথমে মুখে বলল, দেখুন মিস্টার খান, পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। পেশেন্ট মানসিক ডিসঅর্ডারের রোগী। এত ওষুধাদির মধ্যেও এতদিন ধরে পেশেন্টের জ্বর কমছে না, বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, মানসিক চাপ বাড়ছে। পেশেন্ট হয়তো কোনো কিছু নিয়ে তীব্র ডিপ্রেশনে ভুগছে, যার জন্য বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমার মনে হয় পেশেন্টের চারপাশের পরিবেশ ঠিক নেই। পেশেন্টকে সুস্থ করাতে চাইলে আগে পেশেন্টকে একটা সুস্থ পরিবেশ দিন। যথাসম্ভব সবাই পেশেন্টের সাথে ভালো ব্যবহার করুন, পেশেন্টকে হাসি খুশি রাখুন। ওষুধের চেয়ে পেশেন্টের পরিবেশ পরিবর্তন করা জরুরি।
তাহলে পেশেন্টের মস্তিষ্কে পড়া প্রভাব এমনিই কমে আসবে। নয়তো আমরা পেশেন্টকে খুব দ্রুত পাবনার ডক্টরের কাছে সাজেস্ট কর। ডক্টরের বাকি কথা শেষ করার আগেই হৃদের হাত উঠে গেল টেবিল ভর্তি ফাইলে। এক থাবায় ঝরঝর করে টেবিলের সব কিছু ফেলে দিল ফ্লোরে। খালি টেবিলে থাবা মেরে ডক্টর সাজিদাকে উদ্দেশ্য করে চোখ মুখ শক্ত করে তাতে দাঁত পিষে বলল, ডাক্তারি শেখান আমারে? পাবনায় পাঠাবেন? ঘাড়ের রগ ছিঁড়ে পাগল বানিয়ে পাবনায় সরকারি চিকিৎসা দিব আপনারে? যাবেন? হৃদকে টেনে থামাতে চেয়ে আয়ন বলল, কি করছিস হৃদ তুই? এখানে ডক্টর সাজিদা কি করেছে? উনি তো মায়ের বর্তমান পরিস্থিতির কথাই তোকে জানালো। আর তুই? আয়নকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরাতে সরাতে হৃদ খিটখিটে মেজাজে বলল, সর সামনে থেকে। বালের ডাক্তার তোরা আমার, সর। হৃদ কেবিন ছেড়ে বেরিয়ে সোজা হাঁটল করিডোর ধরে। উদ্দেশ্য হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া। হৃদকে চলে যেতে দেখে রাফা দৌড়ে আসলো হৃদের সামনে। হৃদের পিছন ডেকে হাঁপাতে হাঁপাতে বলল, রাফা, আপনার সাথে আমার কথা ছিল ভাইয়া, একটু শুনবেন প্লিজ? হৃদ থামলো না, বরং রাফার কথা না শোনার মতো করে চলে যেতে নিলে রাফা পুনরায় হৃদের পিছন পিছন অধৈর্য গলায় বলল, আমি বেশ কয়েকদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম ভাইয়া, কিন্তু আপনি বাড়িতে আসেন না বলে যোগাযোগ করতে পারছিলাম না। প্লিজ ভাইয়া, আমার কথাটা অন্তত শুনুন, প্লিজ। হৃদ রাফাকে এড়িয়ে অদেখার মতো করে চলে যেতে লাগলে রাফা ফের হৃদের পেছন দৌড়িয়ে অস্থির উত্তেজিত গলায় খানিকটা উঁচু স্বরে বলল, আপনার অনুপস্থিতিতে মায়া সুইসাইড করতে গিয়েছিল ভাইয়া। সেদিন আমরা না থাকলে হয়তো মরে যেত। রাফার কথায় সঙ্গে সঙ্গে হৃদের পা থামে, কিন্তু রাফার দিকে ঘুরে তাকালো না হৃদ। রাফা হৃদকে দাঁড়াতে দেখে পরপর অস্থির গলায় বলল, মায়া আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া, আপনাকে ভালোবাসে বলেই আজ মায়া পাগল হয়ে বিছানায় পড়ে। প্লিজ ভাইয়া, মায়াকে আর অবহেলা করবেন না। ও নির্দোষ, মায়া আপনার সাথে বেইমানি করতে চায়নি, ওকে দিয়ে এসব করানো হয়েছে। মায়া বিয়েটা তো। রাফাকে বলতে না দিয়ে হৃদ এক প্রকার জেদ করেই চলে গেল রাফার কথা না শুনে। শেষ পর্যন্ত রাফা কি বলতে চেয়েছিল সেটাও শুনল না হৃদ। হৃদকে চলে যেতে দেখে রাফা আগ বাড়িয়ে আর কিছুই হৃদকে জানাতে চাইল না, বরং উল্টো পায়ে হেঁটে মায়ার কেবিনে গেল। রাফা বুঝতে পারছে হৃদ ইচ্ছা করে মায়াকে এড়িয়ে যাচ্ছে, হয়তো মায়াকে আর চাচ্ছে না বলে, তাই। রাত প্রায় 1:45। অন্ধকার কারাগারের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা কেউ। মাথার উপর হলুদ আলোর লাইট ঝুলছে। সামনেই 14 শিকলের জেল। সন্ধ্যায় সন্ধ্যার পর থেকে লোকটা এখানে একইভাবে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে থানার পুলিশরা। বসে থাকতে থাকতে একটা সময় ঝিমিয়ে ঘুমিয়ে পড়ল চেয়ারে বসা লোকটা। হঠাৎই কোনো কিছুর টং টং শব্দ কানে যেতেই চেয়ারে বসা লোকটা ঘুমন্ত চোখ মেলে তাকাতে চাইলে ঘুমের তাড়নায় ঝাপসা চোখে দেখল শিকলের তালা খুলছে বয়স্ক পুলিশ। লোকটার হেলিয়ে পড়া ঘাড়টা মুহূর্তেই সোজা করতে করতে দেখল পুলিশ নয়, বরং একজন ভদ্রমহিলা মাথা নুইয়ে জেলে প্রবেশ করছে। চেয়ারে বাঁধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল। চোখ টেনে সামনে তাকাতেই খুব পরিচিত একটা মুখ চোখে পড়ল। লোকটার কপাল কুঁচকে আসে। ভদ্র মহিলাটিকে তা স্মরণ করতে চাইলে মহিলাটি লোকটার দিকে এগিয়ে এসে চেয়ার টেনে মুখোমুখি বসতে বসতে মাধুর্য হেসে কৌতুক করে বলল, কিরে জসিম, কি অবস্থা তোর? আগের মতোই হারামি আছিস নাকি আরো লেভেল বাড়িয়ে উন্নতি করেছিস? আমাকে তোর সামনে হাজির করেছিস মানে অবশ্যই তোর হারামির লেভেল বেড়েছে। শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি, তাই চলে আসলাম। নাইস টু মিট ইউ অ্যাগেইন দোস্ত। কথাটা বলেই সুফিয়া খান হাত বাড়ালো চেয়ারে বাঁধা জসিমের দিকে, কিন্তু দুজনের মধ্যে দূরত্ব বেশ। মধ্যস্থতার টেবিলের একপাশে জসিম, অন্য পাশে সুফিয়া খান বসায়। সুফিয়া খান উঠে দাঁড়ালো জসিমের সঙ্গে হাত মিলাতে। অল্প ঝুঁকে খুব স্বাভাবিকের ন্যায় জসিমের সঙ্গে হাত মিলালো, যেন খুব পুরাতন সম্পর্কে অবগত দুজন। জসিম লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়ে সুফিয়া খানের দিকে।
লোকটার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি ভারী আশ্চর্য হয়েছেন এই রাতে সুফিয়া খানের দেখা পেয়ে। কতটা বছর পর দুজনের আবার দেখা হলো। চোখের সামনে যেন ভেসে উঠল সেই ভার্সিটি কালের পুরাতন স্মৃতিগুলো। দূরদর্শী সুফিয়া খান, তার মোহনীয় সৌন্দর্য মধ্যবয়সে এসেও যেন ভাটা পড়েনি। গোছালো পরিপাটি শাড়িতে মোহনীয় লাগছে সুফিয়াকে। জসিম অবাক নেত্রে তাকিয়ে সুফিয়া খানের দিকে, অথচ তার খানিকক্ষণ বাদই সে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের হাত মিলানোর সঙ্গে সঙ্গে। সুফিয়া খান ঝটকায় হাত সরিয়ে নিতে নিতে বলল, সরি দোস্ত, ব্যথা পেদি নাকি? আমি তো তোর সঙ্গে হাত মিলাতে চেয়েছিলাম। আফটার অল তুই আমার পুরাতন ফ্রেন্ড বলে কথা। অনেকদিন পর দুজনের দেখা, ভাবলাম তোর সাথে আন্তরিকতা দেখাই, কিন্তু মনে হচ্ছে তুই তার যোগ্য না। আচ্ছা দে দেখি তোর হাতটা কোথায়, দেখি কোথায় ব্যথা পেলি। কথাটা বলে সুফিয়া খান টেবিল ঘুরে এগিয়ে আসলো জসিমের দিকে। জসিমের এক হাতের বাঁধন খুলে হাতটা টেনে দেখলো বাম হাতের তালুতে ছোট একটা সুই ঢুকে। সুফিয়া খান দরদ দেখিয়ে সেই সুইটা টেনে বের করে তিনি গলা উঁচিয়ে ডাকলো শিকলের বাহিরে দাঁড়িয়ে থাকা তারেক নামক ছেলেটিকে। গম্ভীর মুখে বলল কক্ষে পানি দিয়ে যেতে। সুফিয়া খানের আদেশ অনুযায়ী ছেলেটি তাই করলো। দ্রুত একটি ছোট বোতলের পানি এগিয়ে দিয়ে গেল সুফিয়া খানের দিকে। পানির বোতলটি হাতে নিয়ে সুফিয়া খান কোমর ঠেকিয়ে বসলো টেবিলের উপর জসিমের মুখোমুখিতে। ক্যাপ খুলে হাতের বোতলটা জসিমের মুখ বরাবর ধরতে ধরতে বলে, পানিটা খাতো জসিম, তোর ভালো লাগবে। ব্যথা পেয়েও জসিম লোকটা হতবাক চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে কম্পিত স্বরে আওড়ালো, সুফিয়া তুমি? সুফিয়া খান জসিমের মুখে পানি দিতে দিতে বলল, চিনতে পেরেছিস তাহলে? নিয়ে ধর, আগে পানি খা, হাতের ব্যথা কমে যাবে। তোর সাথে গল্প করতে আসলাম জসিম, জমিয়ে আড্ডা দিব দুজন, তুই আর আমি, বুঝলি? সত্যি সত্যি জসিম লোকটা সুফিয়া খানের দিকে তাকিয়ে হাঁ করলো। ছোট বোতলের সম্পূর্ণ পানিটাই পান করলো সুফিয়া খানের হাতে সে। সুফিয়া খান খালি বোতলটা হাতে নিয়ে পুনরায় জসিমের মুখোমুখি চেয়ারে বসতে বসতে খেয়ালি করে বলল, খেয়ালি না, এখানে উচ্চারণটা হবে হেয়ালি। হেয়ালি করে বলল, দেখলি দোস্ত, তোর জন্য আমার কত ভালোবাসা, নিজ হাতে তোকে পানি পর্যন্ত খাওয়ালাম। আমার এত ভালোবাসা রেখে তুই শুধু শুধু আমার জামাইটার পিছনে পড়ে থাকিস। শুনলাম তুই নাকি আমার জামাইরে খুব জ্বালাস, এখন আবার আমার ছেলেটারেও এসবের মধ্যে টানলি। দিস ইজ নট ফেয়ার দোস্ত। সুফিয়া খানের কথায় জসিম থমথমে মুখে বলল, বিশ্বাস করো সুফিয়া, আমি কারোর পিছনে কিছু করিনি, আমি এসবের কোনো কিছু জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। জসিম লোকটার কথায় সুফিয়া খান তাল মিলিয়ে বলল, বিশ্বাস তো আমারও করার কথা না দোস্ত, তুই তো জানিস আমার দৃষ্টি হারামিদের চিনতে ভুল করে না। তুই হারামি ছিলি, আছিস, থাকবি, এটা আমি জানি। কিন্তু আমার জামাইটার কিন্তু আমার জামাইটা বুঝে না, বারবার একই ভুল করে তোকে বিশ্বাস করে। আসলে আমার জামাইটা বোকাশোকা নরম মনের মানুষ তো, সেজন্য তুই বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাস। আমি বুঝি না ভাই, নরম মনের মানুষ হয়েও সে কিভাবে রাজনীতি করতে আসে। নরম মন দিয়ে কি কখনো রাজনীতি হয়? তুই বল। রাজনীতি করতে হবে, রাজনীতি করতে হলে কলিজা হতে হবে লোহার মতো শক্ত, যেন এক থাবায় শত্রুর কলিজা ছিঁড়ে হাতে নিয়ে খেলতে পারে, তাহলেই না সে আদর্শ নেতা। কিন্তু তার সরলতা দেখে আমি তাকে আরো 15 বছর আগেই না করেছিলাম রাজনীতি তোমার জন্য না নেহাল। তুমি ছেড়ে দাও, সামাল দিতে পারবা না, ঝামেলায় পড়বা। আমার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য। তুমি ছেড়ে দাও রাজনীতি। কিন্তু সে শুনলো না আমার কথা। তার পারিবারিক ঐতিহ্য, রাজনীতির দলকে তারই সামাল দিতে হবে, এটা নাকি তার দায়িত্ব। আচ্ছা তুই বল, এইভাবে সামাল দিবে সে? আমার ছেলেদের রক্ত জড়িয়ে আমি তার আমি তার জন্য কয়টা ছেলে জন্ম দিছি যে বারবার রক্ত ঝরাবে? সারা বছর আমার বড় ছেলেটাকে রাজনীতির দ্বন্দ্বের ভিড়ে রাখে। তাও ঠিক ছিল যদি আমার ছেলেটার কথা শুনে সে কাজ করত তাহলে। কিন্তু না, অতিরিক্ত মানবতার জন্য শেষ পর্যন্ত আমার ছেলেটার জান নিয়ে পর্যন্ত টান দিল সে। মা হয়ে আমাকে তো এসবে আসতেই হতো, তাই না বল? সুফিয়া খানের পরপর কথায় জসিমের শরীরে চিকন ঘামের রেশ দেখা দিল। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমা হতেই জসিম ভয়ার্থ মুখে অস্থির ভঙ্গিতে বলল,
আমি কিছু করিনি সুফিয়া। আমি সত্যিই তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাইনি। আমি তো সেদিন চট্টগ্রামে ছিলামই না যেদিন হৃদ খানের অ্যাক্সিডেন্ট হলো। আমি কিভাবে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাবো বলো? আমাকে অন্যভাবে জেলে আনা হয়েছে। আমি নির্দোষ। জসিমের কথায় দারুণ হাসলো সুফিয়া খান। হাতের বোতলটা পাশের টেবিলের উপর শব্দ করে রাখতে রাখতে বলল, তোর নিজের সাক্ষী তুই কেন দিচ্ছিস জসিম? আমি কি তোকে মেরেছি, নাকি কারোর অ্যাক্সিডেন্টের কথা মেনশন করেছি? না পিটানো অবধি তুই সাক্ষী দিবি না জসিম, কারণ আমি জানি তুই নিষ্পাপ। সেজন্য তোকে জেলে ধরে আনা হয়েছে। থানার পুলিশরা হলো বেয়াদব, তারা আমাকে ফোন করে জানালো তোর মতো এত নিষ্পাপ নেতা নাকি তাদের পেটে হজম হচ্ছে না। দ্রুত তোর সাথে কথা বলতে যাতে হারামিপনার লেভেল আপডেট হয়, নয়তো বদহজমে মারা যাবে তারা, বুঝলি? সুফিয়া খান সম্পর্কে জসিমের ধারণা পুরাতন। ভার্সিটি লাইফ থেকে তিনি সুফিয়া খানকে চিনেন। অসম্ভব মেধাবী আর চতুর মানুষ সুফিয়া। শান্ত মস্তিষ্কে মানুষ খুন করার মতন ক্রিমিনাল মাইন্ড এই মহিলার আছে। কিভাবে কাকে কোথায় ফাঁসিয়ে দিবে সামনের মানুষটা নিজেও বুঝবে না। জসিম লন্ডনে পড়তে গিয়েই পরিচিত হয়েছিল সুফিয়ার সঙ্গে। অপরূপ সুন্দরী আর অসম্ভব মেধাবী স্টুডেন্ট দেখে সে একটা সময় ভালোবেসেছিল সুফিয়াকে। কিন্তু তখন সুফিয়ার সঙ্গে নেহাল খানের প্রেম ছিল সবে 3 মাসের। নতুন প্রেম হওয়ায় জসিম চেয়েছিল সহজ সরল নেহালকে টপকে সুফিয়াকে জিতে নেবে। নেহালের সঙ্গে জসিমের বন্ধুত্ব না থাকলেও ওরা মিউচুয়াল ফ্রেন্ডে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একই ভার্সিটিতে পড়াশোনা করতো বলে রোজ দেখা হতো তাদের। সেজন্য জসিম চেয়েছিল নেহালকে ভুল বোঝাতে সুফিয়ার সম্পর্কে। এতে সে সফলও হতো যদি না সুফিয়ার কাছে সে ধরা পড়তো। সহজ সরল নেহালকে অনেকটাই কনভিন্স করে ফেলেছিল সুফিয়ার বিরুদ্ধে। কিন্তু চতুর সুফিয়ার কাছে জসিম অল্পতেই ধরা পড়ে যায় এবং সেদিনই জসিমকে ভার্সিটির মাঠে পিটিয়ে ক্যাম্পাস ছাড়াও করল সুফিয়া। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সুফিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতন ক্ষমতাও ছিল না জসিমের, কারণ তখনকার সময়ে লন্ডনের রয়্যাল পরিবারের সদস্যদের মধ্যে সুফিয়ার পরিবারকেও গণা হতো। সুফিয়ার পরিবারের পূর্বপুরুষদের ব্রিটিশ আমল থেকেই তাদের আধিপত্য ছিল লন্ডন শহরে। তাদের ক্ষমতার দাপট দেখার মতন ছিল। সুফিয়া নিজে অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, এমনকি ট্রেইনার হিসেবে পারদর্শী ছিল। সুফিয়ার হাতের ধনুক বা বন্দুকের গুলি কোনোটাই নিশানা মিস হওয়ার মতন গল্প আজও নেই। সে এক পারদর্শী নারী। জসিম সে সময় সুফিয়ার হাতের মার খেয়ে লোকলজ্জায় ভয়ে সে বাংলাদেশে চলে আসে। তারপর একটা রাজনৈতিক দলে যোগদান করে। এক নেতার মেয়েকেও বিয়ে করলো। বছর 3 পর দেখা গেল নিহালও সুফিয়াকে নিয়ে বাংলাদেশে হাজির হয়। তখন সুফিয়ার কোলে 6 মাসের ছেলে সন্তান। দেখতে ঠিক সুফিয়ার মতোই অপরূপ সুন্দর হয়েছিল। খুব সম্ভবত সুফিয়ার বড় ছেলে হৃদখান হবে। জসিমের ভুলে যাওয়া শত্রুতা পুনরায় তাজা হয় যখন নিহাল জসিমের বিরোধী রাজনৈতিক দলে যোগদান করে তখন। পাশাপাশি একই এলাকাতে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে নেহালের যোগদান করাতে পার্সোনাল শত্রুতা থেকে রাজনৈতিক দ্বন্দ্বে পৌঁছালো জসিমের জসিমের ক্ষোভ। সুযোগ পেলে নিহালকে হেনস্থা করতে পিছুপা হতো না জসিম। সোফিয়া তখন নিজের ক্যারিয়ারের সবকিছু ছেড়ে ছুড়ে স্বামীর সংসারে মনোনিবেশ করে, কিন্তু বেশ কয়েক বছর পর নিহালের বেগতিক পরপর রাজনৈতিক দ্বন্দ্ব দেখে সোফিয়ার নেহালের মধ্যে আনবান শুরু হতে লাগলো। তারপর কিভাবে কি হলো আর কেন সুফিয়া নিহালকে ছেড়ে চলে গেল সেটা আজও জানে না জসিম। তবে সুফিয়ার চলে যাওয়ার খবরটা জসিমের কানেও এসেছিল, সেজন্য জসিম বহুবার চেয়েছিল সুফিয়ার অনুপস্থিতিতে নেহালের সুযোগ নিতে। সেজন্য কারণে অকারণে এমন বহুবার বহু রকম মিথ্যা কেস মামলা দিয়ে নেহালকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু থানা পুলিশ করে সবগুলো কেস মামলা কোর্ট পর্যন্ত যেতে যেতেই কেমন গায়েব হয়ে যেত। সেসব মামলা মোকদ্দমা আর কোনো পাত্তা পাওয়া যেত না। এমন ঘটনা বহুবার হওয়াতে মামলাগুলো হঠাৎ গায়েব হয়ে গায়েব হয়ে কি হয় সে সব তথ্য জোগাড় করতে একটা সময় জসিম গোপনীয়ভাবে লোক লাগালো তদন্ত করতে, আসলে মামলাগুলোর কি হয় সেটা জানতে। অনেক তদন্তের পর বুঝতে পারলো সুফিয়া স্বামীর সংসার নামমাত্র ছাড়লেও সে স্বামীর সঙ্গ ছাড়েনি কখনো। নিহালের ছোট বড় রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়িক সকল মামলাগুলোই সুফিয়া নিজে দেখাশোনা করে। প্রফেশনাল অ্যাডভোকেট হওয়ায় অবশ্যই আইন সুফিয়ার হাতেই থাকবে।
তাই জসিম কোনোভাবেই নিহালের সঙ্গে আইনিভাবে পেরে উঠবে না সেটা বুঝতে পেরে জসিম আইনের আশ্রয় নেওয়া ছেড়ে দেয় এবং সরাসরি আক্রমণ করতে শুরু করলো নেহালের উপর। সুযোগ পেলে অপদস্থ করতে চাইতো নেহালকে। নেহালের লোকদের পিটিয়ে রাস্তায় ফেলে রাখতো, নয়তো জোর করে ভয় দেখিয়ে নেহালের লোকদের নিজের দলে নিয়ে আসতো। বলতে গেলে রাজনৈতিক খেলায় জসিমের হাত চলতো সব জায়গায়। ভেবেছিল ইলেকশনটাও সেবার জসিমের হাতেই হবে, কিন্তু সেইবার ইলেকশনের আগে আগে হঠাৎ করে একদিন শোনা গেল নেহালের বড় ছেলে রিদ খান নিজের পড়াশোনা শেষ না করেই বিদেশ থেকে চলে এসেছে বাবার রাজনৈতিক দলের সাপোর্ট হয়ে দাঁড়াতে। জসিম বিষয়টি শুনেও বিশেষ একটা পাত্তা দেয়নি। নেহালের ছেলে নেহালের মতোই সরল মনের মানুষ হবে ভেবে উড়িয়ে দেওয়া বিষয়টা একটা সময় জসিমের মাথা ব্যথা হয়ে দাঁড়ালো। বুঝতে পারলো ছেলে নিহালের হলেও স্বভাবে সুফিয়ার থেকেও ১০ কাঠি উপরে পেয়েছে রিদ খান। ক্রমাগত জসিমের কাজে জসিমকে ফাঁসাতে লাগলো রিদ খান। সকল দিক থেকে হঠাৎ করে জসিমের দলকে ব্লক করতে লাগলো। জসিমের দলের ছেলেরা দল ছেড়ে নেহালের ছেলের পেছনে ছুটতে লাগলো। চোখের পলকে যেন জসিমের সাজানো গোছানো রাজনৈতিক দলটা ভেঙে নিস্তেজ হয়ে গেল। চারদিকে শুধু নেহালের ছেলে রিদ খানের নাম ছড়াতে লাগলো, যে নাম কামাতে জসিমের বছরের পর বছর রাজনৈতিক মাঠে ষড়যন্ত্রর ছক আঁকতে হয়েছিল। সেই মাঠ বছর ঘুরতে না ঘুরতেই নেহালের ছেলে রিদ খানের হয়ে গেল। নেহালও নিজের বড় ছেলে রিদ খানের উপর রাজনৈতিক দল নিয়ে নির্ভরশীল হয়ে পড়ল। অথচ রিদ খান এক হাতে বাবার রাজনৈতিক দল সামলাতে লাগলো, অন্যদিকে মাসের এ মাথা ওই মাথা করে লন্ডনে যাতায়াত করত নিজের পড়াশোনা চালিয়ে যেতে। বাবার পাশাপাশি রাজনৈতিক দলের থেকে রিদ খান নিজের বাকি পড়াশোনাটাও শেষ করতে করতে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়ল। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজেও একটা ব্যবসা দাঁড় করালো। সব মিলিয়ে রিদ খানের নামটা হঠাৎ করেই অনেক বড় হয়ে গেল। এতে জসিম হিংসাত্মকে জ্বলে পুড়ে নিজের দুই ছেলেকেও রাজনীতির মাঠে নামালো। কারণে অকারণে রিদ খানের সঙ্গে ঝামেলায় জড়াতে লাগলো, কিন্তু এতেও রিদ খানের সঙ্গে কোনো সুবিধা করতে পারছিল না বলে নেহালের ছোট ছেলেকে টার্গেট করলো ওরা। এতে কাজের কাজও হলো। নিহালের বড় ছেলে রিদ খান যতটা চতুর মাইন্ডের ছিল, ততটাই নরম মনের ছিল ছোট ছেলেটা। কিন্তু খান পরিবারের সদস্যরা সবাই মিলে যে রাদিফ খানকে প্রোটেক্ট করে সেটা জসিম লাস্টবারের আক্রমণ করতে গিয়ে বুঝতে পারলো। জসিমের বড় ছেলে যখন লোকজন নিয়ে এয়ারপোর্ট থেকে আসা রাদিফের উপর আক্রমণ করলো, তখন সেই যাত্রায় রিদ খান বাঁচিয়ে নেয় তার ভাইকে, এবং সেখানের মারামারিতে রিদ খানের হাতে ওনার বড় ছেলেটা পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য। দুটো পা কেটে আজও বেড রেস্টে আছে সে। সেজন্য তিনি শপথ করে সেজন্য তিনি শপথ করে রেখেছিল অন্য কাউকে নয়, বরং এবার রিদ খানকেই জানে মেরে শান্ত হবেন তিনি। সেই অনুযায়ী তিনি গোপনীয়ভাবে লোক লাগিয়ে রেখেছিল রিদ খানকে মারতে। বহুদিন চেষ্টা করার পর একদিন সুযোগ পেয়ে রিদ খানের অ্যাক্সিডেন্টও করালো। ট্রাকের চাপায় রিদ খানের মৃত্যু নিশ্চিত হবে এমন খবরও জসিম পেয়েছিল, কিন্তু এত ধকলের মধ্যেও সুফিয়া নিজের ছেলেকে বাঁচিয়ে আনলো। তারপর কিভাবে কি তদন্ত করে জসিমের নামও বের করে নিল এসবের মাঝে। হঠাৎ এক রাতে পুলিশ জসিমকে ওর পার্টি অফিসের বাহির থেকে ধরে আনে এবং কোথাকার কোন কারাগারে গায়েব করে রাখে। আজ প্রায় ১ মাস হতে চলল সে সূর্যের আলো দেখে না। জসিমের পরিবারের কারোর খবর নেই। জসিমের পরিবার আদৌ ওর খবর জানে কিনা সেটাও বলা দায়। আজ এই মুহূর্তে সুফিয়া জসিমের সামনে দাঁড়িয়ে আছে মানে জসিমকে এতদিন গায়েব করে রাখার পেছনে যে সুফিয়ার হাত রয়েছে সেটা তিনি ঠিক বুঝতে পারছেন। তবে জসিম এটা জানে না ওকে সন্দেহের বশে সুফিয়া এখানে আটকে রেখেছে, নাকি সত্যিটা জেনে বুঝে আটকে রেখেছে। যেটাই হোক না কেন আগে সুফিয়ার মনোভাব বুঝে তারপর জসিম কিছু বলবে, নয়তো আগ বাড়িয়ে কিছু বলে নিজের বিপদ ডেকে আনবে না। কারণ এই মুহূর্তে জসিমের হাতে কিছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যদি সুফিয়া সত্যিটা জেনে যায় তাহলে বড়জোর কি করবে? জসিমকে কোর্টে চালান করে দিবে, আদালত সর্বোচ্চ বিচার দাখিল করবে, এটাই তো। বিচারে বড়জোর কি করবে? যাবজ্জীবন কারাদণ্ড দিবে, ব্যাস। কারণ রিদ খান এখনো জীবিত আছে, মরেনি। তার মানে জসিমকেও মৃত্যুদণ্ড দিবে না আদালত, জসিম বেঁচে থাকবে। কিছু ক্ষমতা তো জসিমেরও আছে। বাংলাদেশের আইনকে কিনে সেও শাস্তি কমিয়ে নিতে পারবে। তাই আপাতত সুফিয়া যা বলতে চাচ্ছে তাই বলুক। জসিম বাড়াবাড়ি কিছু বলে পরিস্থিতি নষ্ট করবে না, বরং বুদ্ধি খাটিয়ে চুপ থাকাটাই শ্রেয় হবে।
জসিমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই সুফিয়া খান ফের বলে উঠল, তুই তো আমাকে চিনিস জসিম, বিনা উদ্দেশ্যে সুতা বহন করার মতন পাবলিকও আমি না। আমার এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয়ই তোর মাথায়ও চলছে, চলাটাও স্বাভাবিক। দেখ দেখ আমি এই পলিটিক্স খেলতে চাইনি বলে আরো অনেক বছর আগে স্বামীর সংসার ছেড়েছিলাম। আজ আবার সন্তানের জন্য ফিরে আসলাম। নেহাল সহজ সরল বলে সেজন্য তুই বারবার খেলতে পারিস। সে মন থেকে চিন্তা করে, কিন্তু আমি ভাই এমন নষ্ট মন বুঝি না। আমার মনে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে। আমি শুধু আমার পরিবারও বুঝি, এর বাহিরে সব বাদ। আমি অপরাধীকে বারবার ক্ষমা করতে পারি না। এত বড় কলিজা নিয়ে ঘুরি না। আমার কলিজা ছোট। সেজন্য তুই যে আমার সাথে যেমন সেজন্য যে আমার সাথে সেজন্য যে আমার সাথে যেমন, আমিও তার সাথে তেমন। তুই ভালো তো আমি ভালো, তুই খারাপ তো আমি তোর থেকে দ্বিগুণ খারাপ। আমার বড় ছেলেটার রক্ত গরম, সেজন্য হুটহাট রেগে যায়। রাগ কন্ট্রোল করতে পারে না, জেদ বেশি। তবে আমি কিন্তু সেরকম না। আমার সহজে রাগ আসে না। খুব শান্ত মস্তিষ্কে থাকি। হই হুল্লোড় করে লোক জানিয়ে কাজ করার স্বভাব আমার নেই। আমি ডান হাতে কাজ করলে বাম হাত টের পাবে না। এই যেমন ধর, আজ এখানে এসেছি তোকে চিরবিদায় দিতে। বাহিরের পুলিশ, ভেতরে তোর সাথে আমি। বাহিরে পুলিশ, ভেতরে তোর সাথে আমি। বাহিরের পুলিশও টের পাবে না তোর মৃত্যুটা কিভাবে হলো। বুঝলি? সুফিয়া খানের কথায় অস্থির উত্তেজিত হলো জসিম। চেয়ারে বসা অবস্থায় ছটফটিয়ে বলল, কি বলছো তুমি এসব সুফিয়া? আমার মৃত্যু মানে তুমি কি আমার সাথে মজা করেছো? জসিমের কথায় সুফিয়া খান হেয়ালি করে বলল, এত হাইপার হচ্ছিস কেন জসিম? তোর এই মুহূর্তে হাইপার হওয়াটা খুব রিস্ক, বুঝলি? তুই যত শান্ত থাকার চেষ্টা করবি, ততই তোর লাইফ টাইম বাড়বে। নয়তো অতিরিক্ত হাইপার হলে তোর ব্লাড প্রেশার বেড়ে তুই যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারিস, বুঝলি? সুফিয়া খানের কথায় জসিম চিৎকার করে বলল, পাগল পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না মনে করেছিস? শুধু শুধু আমাকে শুধু শুধু কেউ মারা যাবে কেন? আমার গায়ে হাত দিলেও রক্ষা তুইও পাবি না সুফিয়া। আমাকে মারার দায়ে তুইও ফেঁসে যাবি। জসিমের কথায় সুফিয়া খান নাক মুখ কুঁচকে বলল, তবা তবা, তোর এই মনে হয় তোকে মেরে হাত নষ্ট করব আমি? এত বছরে তুই আমাকে এই চিনেছিস? তুই তো এমনিই মরে যাবি ভাই। তোকে মেরে আমার হাত নষ্ট করতে হবে কেন? বড়জোর তুই আর 6 ঘন্টা লাস্টিং করবি। তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই আমাকে মিথ্যা বোঝাতে চাচ্ছিস? আচ্ছা, এখন জসিম বলতেছে, তুই আমাকে মিথ্যা বোঝাতে চাচ্ছিস? আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমাকে জানে না মারলে আমি মারা কেন যাব? আমি তো সুস্থ। সোফিয়া খান আগের নাই বলল, অবশ্যই তুই সুস্থ। সেটা আমি দেখছি, থানার পুলিশরা দেখছে, কারাগারের সিসি ক্যামেরা দেখছে, আমরা সবাই জানি তুই সুস্থ। কিন্তু তুই তো মরবি হঠাৎ হার্ট অ্যাটাক করে, অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়ে রক্তচাপে মারা যাবি। ডক্টরের রিপোর্টে তাই এসেছে, দেখবি। সুফিয়া খানের কথায় মনে ভয় জমা হলো জসিমের। সে উত্তেজিত গলায় বলল, রিপোর্ট? কিসের রিপোর্ট? তোর ডেড বডির পোস্টমর্টমের রিপোর্ট, দেখবি। কথা বলেই সুফিয়া খান জসিমের সম্মতির অপেক্ষা না করে গলা ছেড়ে রাখলো তারেক ছেলেটিকে। সুফিয়া খানের ডাকার সঙ্গে সঙ্গে হাতে ফাইল নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে আসলো তারেক। সুফিয়া খানের হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে সে এগিয়ে দিল বেশ কিছু ডাক্তারি রিপোর্টস। সুফিয়া খান হাতের ইশারায় ছেলেটিকে চলে যেতে বলে। পরপর কাগজগুলো জসিমের সম্মুখে ছড়িয়ে রাখতে রাখতে বলল, এই যে দেখ তোর ডেড বডির সার্টিফিকেটগুলো। তুই কত ভাগ্যবান দেখলি জসিম, মরার আগেই নিজের পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখে যেতে পারছিস। তোর সাত কপাল ভাই, আমার মতন এমন বান্ধবী পেয়েছিস জীবনে। তোর কত খেয়াল রাখছি আমি, দেখ। ডাক্তারি রিপোর্টগুলো দেখে জসিম তীব্র আক্রোশে ফেটে পড়ল। বাঁধন খোলা হাতটা দিয়ে সকল কাগজপত্র দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, তুই আমাকে মিথ্যা ফাঁদে ফেলতে চাচ্ছিস। আমি জানি আমার কিছু হবে না। অকারণে কারোর ব্লাড প্রেশার হাই হয় না, আর না হার্ট অ্যাটাক হয়। অকারণে কেন হবে দোস্ত? অল্প ব্রেইন তো চালা নিজের। আমি এখানে আসতে আসতে দুজনে হাত মিলালাম প্রথমে, তারপর তোর হাতে সুই বিঁধেছিল। আমি আবার দরদ দেখিয়ে তোকে পানিও খাওয়ালাম, মনে আছে সেগুলো? আসলে প্রথমে সুইটা কোনো সাধারণ সুই ছিল না, ওইটা বিষাক্ত প্রয়োজন তোর বডিতে পুশ করা হয়েছে, যেটা তোর হার্ট ব্লক করতে সাহায্য করবে দ্রুত। তারপর যে পানিটা খেলি আমার হাতে, সেটার মধ্যেও ছিল আরেকটা পয়জন, যেটা তোর ব্লাড সার্কুলারকে মাত্রাতিরিক্ত হাইপার করতে সাহায্য করবে। দুটো বিষের প্রতিক্রিয়ায় তোর হায়াত বড়জোর 5 ঘন্টা।
এর মধ্যে তৃতীয় ঘন্টা থেকে তোর শরীর রেসপন্স করা ছেড়ে দিবে। একদম মরা লাশের ন্যায় পড়ে থাকবি। তোর শরীরে রুহু থাকবে কিন্তু রেসপন্স করার জন্য শক্তি থাকবে না। মজার বিষয় কি জানিস? 6 ঘন্টা হতে হতে তোর শরীর থেকে দুটো বিষই ভ্যানিশ হয়ে যাবে। কারণ দুটো কারণ বিষ দুটো একে অপরের প্রতিশোধক, হ্যাঁ, অ্যান্টিডোট হিসাবে কাজ করবে। তাই তোর বডির পোস্টমর্টম করার সময় রিপোর্টে আসবে তোর সাধারণ হার্ট অ্যাটাকে তোর মৃত্যু হয়েছে। সুফিয়া খানের কথায় জসিমের সর্বাঙ্গে কাঁপন লাগলো। মৃত্যুকে সবাই ভয় পায়, জসিমও তীব্রভাবে পাচ্ছে। সে সুফিয়া খানের কাছে জীবন বাঁচানোর চেষ্টা করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুফিয়া, আমাকে প্রাণে মেরো না। লাস্টে একটা সুযোগ দাও, তারপরও প্রাণে মেরো না আমায়, আমি মরতে চাই না। জসিমের আত্মচিৎকার সুফিয়া খানের মন গলল না। তিনি আগের ন্যায় বলল, তোর অপরাধের লিস্ট তো অনেক বড় দোস্ত, ক্ষমা করা যাচ্ছে না। আমার ছেলে আর স্বামী দুটোই তোকে খুঁজছে মারতে। সেজন্য আমি ভাবলাম মা হয়ে তোর চ্যাপ্টার ক্লোজ করে মা হয়ে তোর চ্যাপ্টার ক্লোজ করে যাই বাপ ছেলে অবধি যাওয়ার আগে। শোন জসিম, তোরে একটা মনের কথা বলি। তুই তো আমার ব্যাচমেট ছিলি। তুই জানিস নিহালকে আমি লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু ওকে আমি প্রেম করে বিয়ে করেও ঠকে গেলাম। 15 বছর ধরে একসাথে নেই। শালা বুইড়া খাটাস আমার ফিলিংস বুঝে না, অথচ তুই বুঝলি, আমাকে বিশ্বাস করে বিষও পান করলি। তোর আসলে আমার ইমোশন ধরে টান দেওয়াটা ঠিক হয়নি। আমার ছেলেটা আমার ইমোশন ছিল। আচ্ছা যাই হোক, তারপর আমি দোয়া করব তুই জাহান্নামে ভালো থাক। আল্লাহ তোকে সর্বোচ্চ জাহান্নাম দান করুক, আমিন। কথাটা বলে সুফিয়া খান জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো চলে যেতে। সামনে কয়েক কদম বাড়াতেই জসিম হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলো। সুফিয়া খান বিরক্তির স্বরে বলল, তোর মতন আমার পরিবারও এমনই করে কেঁদেছিল সেদিন, কিন্তু তুই শুনতে আসিসনি, তাই আজ আমিও শুনবো না। তারপরও তোর ভালোর জন্য বলে যাই, তুই যত হাইপার চিৎকার করবি তত দ্রুত তোর শরীরে বিষ অ্যাক্টিভ হয়ে কাজ করবে। 5 ঘন্টার জায়গায় তুই 1 ঘন্টায় মারা যাবি। সেজন্য চিল্লাচিল্লি না করে আল্লাহকে ডাক, এখানে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সকাল 5টার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি এসে থামলো সুফিয়া খানের। গম্ভীর মুখর সুফিয়া খান গাড়ি থেকে নামতে নামতেই চোখে পড়ল বাগানের খোলা বাংলোর চেয়ারটাতে হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে থাকা হৃদকে। হৃদ চোখের উপর ডান হাত রেখে বাম হাত ঝুলছে ফ্লোরের উপরে। গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটায় সময় দেখতে পুনরায় কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। এত সকালে হৃদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান ঘরে কি করছে? ছেলেটা এখনো অনেক অসুস্থ। এই মুহূর্তে হৃদের বেশি বেশি ঘুমের প্রয়োজন মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য। নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও হৃদ বাঁচবে না। যদি কোনো কারণে হৃদের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয় তাহলে। হৃদের ফুল বেড রেস্টে থাকার কথা, অথচ হৃদ 2 দণ্ড বেডে থাকছে না, সারাক্ষণ অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে। রেগুলার চেক আপ পর্যন্ত করাচ্ছে না সে। বাড়িতেও ফিরে না। আবার সুফিয়া খানের সঙ্গেও কথা বলে না। উনি ফোন দিলে কল রিসিভ করে না। আয়ন রাদিফ এমনকি নিজের বাবার কলটা পর্যন্ত রিসিভ করছে না। সুফিয়া খান বুঝতে পারছে হৃদ পরিবারের সকলের উপর রেগে আছে বলে হয়তো কারোর সঙ্গে কথা বলছে না। হৃদের রাগটা যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন। হৃদের অনুপস্থিতিতে মায়ের খেয়াল না রাখাতে হৃদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে আর কতদিন? যা হবার তা হয়ে গেছে। অতীতে ফিরে ওনারা কিছু ঠিক করতে পারবে না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়াল রাখতে হবে ওনাদের। সবকিছু ভুলে আপাতত সবার মায়ার পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মায়া মানসিক ভারসাম্যহীন রোগী, কাউকে চিনতে পর্যন্ত পারছে না। মানুষ দেখতে ভয় পাচ্ছে, কান্নাকাটি করেছে। চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হসপিটালে গিয়েছিল মায়ের কাছে, তারপর রাতভর মায়ের সঙ্গে থেকে মাত্র হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে। তারপর আবার যাবেন হসপিটালে। মায়ের সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগে তিনি সেই সবটাই করবেন। কিন্তু স্বামী হিসেবে এই মুহূর্তে হৃদকে খুব প্রয়োজন মায়ার। নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় সুফিয়া খান হৃদের খোলা ছাউনি ঘরে প্রবেশ করতে করতে বলল, তুমি সারা রাত ঘুমাওনি হৃদ, এখানেই ছিলে? সুফিয়া খানের কথায় হৃদের মাঝে হেলদোল দেখা গেল না। সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। হৃদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছে না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদকে পরখ করতে করতে দেখতে পেল হৃদের ঝুলন্ত বাম হাতটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরছে ফ্লোরে। তাজা রক্তে তিনি আঁতকে উঠল।
বুঝতে পারল হৃদ জাগ্রত অবস্থায় বসে। সুফিয়া খান বড় বড় পা ফেলে হৃদের আহত হাতটা টেনে নিতে নিতে বলতে চাইল, তোমার হাতে কিসের রক্ত হৃদ? তুমি আবার মারামারি করেছো? তোমাকে না বলেছিলাম মারামারিতে না জড়াতে? তুমি অসুস্থ। তোমার সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগে হৃদ ঝটকায় হাতটা ফেলে দিল নিজের মায়ের। হৃদের ব্যবহারে সুফিয়া খান শক্ত গলায় বলল, হৃদ আমি কিছু বলেছি তোমাকে? সামনের টি টেবিলটা ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। তীর তীর মেজাজে বলল, তোমাকে না বলেছিলাম আমাকে বাড়তি দরদ না দেখাতে? তারপরও কাহিনী করো। বালের নাটক আমাকে দেখাবা না। যাও। হৃদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল, তুমি বেয়াদবি করছো হৃদ। মায়ের কথায় যেন হৃদ আরও চেতে উঠল। রাগে রিরি করে বলল, আমি বেয়াদবি করলে তুমি কি করেছো আমার সাথে? তুমি জানতে না আমি বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল? তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে? আমার সুস্থতার প্রতিদান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে নিয়েছো? আজ আমি সুস্থ হয়ে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি। তোমরা সবাই স্বার্থপর। আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ের খোঁজ করতে না। আমার আমার আমানতের খেয়াল তোমরা রাখোনি। সেজন্য সে আজ অন্যের বউ হয়ে গেছে। আমি পেয়েও হারিয়ে ফেললাম ওকে। এই যন্ত্রণা তুমি বুঝবে কখনো? হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো। তিনি নিজেও মায়ের ব্যাপারটা নিয়ে অপরাধবোধে ভুগছেন। যতবার মায়ের দিকে তাকায় ততবার নিজের করা ভুলটা তীব্রভাবে মাথা নাড়া দিয়ে ওঠে। তিনি বাহিরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটাই তিনি দুর্বল। হৃদ কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম সুরে বোঝাতে চেয়ে বলল, কোনো কিছু খুব বেশি দেরি হয়নি হৃদ। তুমি চাইলে সবকিছু আবার ঠিক করতে পারবে। এই মুহূর্তে মায়ের পাশে তোমার থাকা উচিত। শি নিড ইউ। মায়ের কথায় হৃদ তেলে বেগুনে জ্বলে উঠল। সবটা শেষ করে বলছে, কোনো কিছু দেরি হয়নি। আর কি বাকি আছে যেটা ঘটেনি হৃদের জীবনে? হৃদ রাগে তির তির করে বলল, কোনটা বেশি দেরি হয়নি তুমি আমাকে বুঝাও। আমার বউ অন্যের বউ হয়ে গেছে, সেটা নাকি মায়ের পাগল হওয়াটা? আর কি হওয়া বাকি আছে? আর কি হওয়া বাকি আছে তোমার জন্য আমাকে বলো। আমার বউ আমার জন্য হারাম হয়ে গেছে। তাকে চাইলেও দেখতে পারি না, ছুঁতে পারি না, দুটো কথা বলতে পারি না। সারাক্ষণ মনে হয় আমার বউ এখন আর নেই। এখন আমার আর এখন আমার তার দিকে তাকালেও পাপ হবে। আমার এই দ্বিধাকে কে কাটাবে বলো? তুমি তুমি যে সিচুয়েশনে বা তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো সেম সিচুয়েশনে তোমরা আমাকে দাঁড় করিয়েছো। সম্পর্কে সম্পর্ক না রাখতে পারছি আর না বহন করতে পারছি। এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম, তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত। কথাটা বলেই হৃদয় উম হনহনিয়ে বাড়ির ভেতরে হাঁটল। সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। উনি সহজে কান্না করতে পারে না, নয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিজের ভেতরকার কষ্টটা প্রকাশ করত। সন্তানদের কষ্টে মায়েদেরও সেম কষ্ট হয়, সেটা প্রকাশ করত। এই পরিস্থিতিতে এই পরিস্থিতি তিনি কিভাবে ঠিক করবেন জানা নেই। তবে তিনি সহজে হার মানার মানুষ নয়। যেকোনো মূল্যে মায়ের সুস্থতার সঙ্গে ছেলের মনের জোড়াও তিনি লাগাবেন ইনশাআল্লাহ। এই সবকিছুর জন্য প্রয়োজন মায়ের দ্রুত সুস্থতা নিশ্চিত করা। রাত ৯:১৫ ঘরে। সারাদিন পর হৃদের গাড়ি প্রবেশ করলো বাড়ির চত্বরে। পার্কিং এরিয়াতে গাড়ি থামাতেই একজন দেহরক্ষী এগিয়ে আসলো দ্রুত। তাড়াহুড়োয় গাড়ির দরজা টেনে ধরতেই গম্ভীর মুখর হৃদ নামলো তাতে। হাতের কোটটা পাশের দেহরক্ষীকে এগিয়ে দিতে দিতে হাঁটলো বাড়ির ভেতরে। পেছনে আসিফ তখনও ড্রাইভারের সাথে বসা। হৃদের পরপর সেও গাড়ি থেকে নামলো, তবে হৃদের পিছন পিছন বাড়ির ভেতরে গেল না। দেহরক্ষীর হাত থেকে হৃদের কোটটা নিজের হাতে নিতে নিতে ফের ঘুরে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। আজ বিগত ১ মাস ১২ দিন হতে চলল হৃদ বাংলাদেশে ফিরেছে, অথচ প্রয়োজনের বাইরে হৃদ আসিফের সঙ্গে দুটো কথাও বলে না। কাজের সূত্রে দুজনের সর্বক্ষণ একত্রে থাকা হয়, তারপরও হৃদ বিগত দিনের কথা জানতে চায়নি আসিফের কাছে। কেন আসিফ মায়ের খবর নেয়নি হৃদের অনুপস্থিতিতে? আসিফ থাকতে কেন মায়ের বিয়েটা হলো? কেন আসিফও হৃদের পরিবারের মতোই মায়ের ব্যাপারে উদাসীন রইল? সবাই না জানুক, আসিফ তো জানতো তার হৃদ ভাই কতটা পাগল ছিল তার বউয়ের জন্য। তারপরও সে কেন হেফাজত করলো না তার হৃদ ভাইয়ের আমানতকে? সত্যি বলতে আসিফ এতদিন ভয় পেত এসব প্রশ্নের মুখোমুখি হতে, তার কাছে উত্তর নেই এসব প্রশ্নের। কিন্তু আজকাল আসিফ খুব করে চায় হৃদ ভাই এইসব প্রশ্নগুলো করুক আসিফকে। আসিফ কি উত্তর দিবে জানা নেই।
তারপরেও সে খুব করে চায় হৃদ অন্তত আসিফের উপর আগের মতো অধিকার বোধ দেখিয়ে প্রশ্ন করুক। মানুষ প্রশ্ন তাকেই করে যার উপর মানুষ অধিকার বোধ রাখে। আসিফের উপর হৃদ আসিফের উপর তার হৃদ ভাইয়ের অধিকার বোধ ছিল সর্বত্র। মূলত হৃদের সঙ্গে আসিফের শুধু প্রফেশনাল সম্পর্কে সীমাবদ্ধ ছিল না, হৃদের পার্সোনাল মানুষগুলোর মধ্যেও আসিফও একজন ছিল। দুনিয়া না জানলেও আসিফ জানতো হৃদের প্রফেশনাল কিংবা পার্সোনাল বিষয়ের সম্পর্কে। কিন্তু আজকাল হৃদ শুধু আসিফকে প্রফেশনাল কাজের মধ্যেই রাখে, পার্সোনাল কোনো বিষয়ে ভিড়ায় না পার্সোনাল কোনো বিষয়ে ভিড়ায় না। হৃদের এই অদৃশ্য দূরত্বটা আসিফকে খুব করে পড়ায়। তার হৃদ ভাইয়ের পার্সোনাল মানুষগুলোর মধ্যেও সে নেই, সেটা মানতে নারাজ আসিফের মন। সেজন্য আসিফ খুব করে চায় হৃদ তাকে মায়াকে ঘিরে অসংখ্য অসংখ্য প্রশ্ন করুক, দিনরাত প্রশ্ন করুক। আসিফ উত্তর দিতে না পারলে অপরাধী হয়ে থাকবে, তারপরও হৃদ প্রশ্ন করুক, অধিকার দেখাক আসিফের উপর। হৃদের চলে যাওয়ার দিকে আসিফ আরও একবার তাকালো, ভেতরকার কষ্ট চাপিয়ে হাঁটলো নিজের বরাদ্দকৃত বাগানের কোয়ার্টারের ঘরটার দিকে। বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে হৃদের পা থেমে গেল আলোবিহীন অন্ধকারময় ড্রয়িং রুমটা দেখে। আবছা আলোয় হৃদ চারপাশে তাকাতেই তার কপাল কুঁচকে এলো বিরক্তিতে। বাড়ির এতগুলো কেয়ারটেকার থাকতে রাত ৯টা অবধি এখনো ঘরের আলো জ্বলেনি, এই বিষয়টিতে ক্ষিপ্ত হলো হৃদ। এমন না বাসায় বিদ্যুৎ নেই, বাইরে আলো জ্বলছে মানে বাসায় বিদ্যুৎ আছে। বিদ্যুৎ না থাকলেও জেনারেটর আছে, বিদ্যুতে সমস্যা হওয়ার কথা না। ক্ষিপ্ত হৃদ বিরক্তিতে এগিয়ে গেল ড্রয়িং রুমের আলো জ্বালাতে। সুইচ বোর্ডের অনুসন্ধান করতে হঠাৎ হৃদের পা থেমে গেল অদ্ভুত কিছুর গোঙানির শব্দে। মুহূর্তেই সুইচ বোর্ডে থাকা হৃদের হাতটা স্থির হলো। আলো না জ্বালিয়ে কান খাড়া করলো শব্দের উৎস খোঁজে। ক্রমশই হৃদের বিরক্তিতে কপালটা শীতল হয়ে আসলো সুফিয়া খানের বন্ধ দরজার দিকে তাকিয়ে। এই ঘরটায় সুফিয়া খান আর মায়া থাকে। এই মুহূর্তে তার মা সুফিয়া খান বাসায় নেই, বাইরে আছেন কোনো কাজে। বাড়িতে রাফা মেয়েটাও নেই বিগত ১ মাস হলো। মায়াকে নিয়ে আসার ১২ দিন পর রাফাকে ওর পরিবার নিয়ে যায়। তারপর থেকে মায়া সুফিয়া খানের সঙ্গেই থাকছেন। তবে আজ মায়া একা ছিল বাড়িতে কেয়ারটেকারের সঙ্গে। সকলের অনুপস্থিতিতে মায়ের কক্ষ হতে অদ্ভুত গোঙানির শব্দটা পেতেই হৃদের বুক মুচড়ে উঠল ভয়ে। আবারও মায়া প্যানিক অ্যাটাক করেছে ভেবে ঘরের আলো না জ্বালিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো সেদিকে। দরজার সম্মুখে যেতে যেতে হৃদের পা থমকে দাঁড়ালো আবছালা আলোয় অন্ধকার রুমের দৃশ্য দেখে। স্তব্ধর ন্যায় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তেই। অন্ধকার রুমে আপত্তিকর দৃশ্যে হৃদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অনুভব করলো। সমস্ত সত্তা নাড়িয়ে কেঁপে উঠল বুক। হৃদ স্থির পায়ে কম্পিত হাত উঠিয়ে ছাপানো দরজার চাপানো দরজার ভিতর চাপানো দরজাটা ভেতরে ঠেলতেই দৃশ্যমান হলো যৌনতায় লিপ্ত হতে কাউকে। আচ্ছা, আমি একটু আবার পড়ি হ্যাঁ লাইনগুলো। স্তব্ধতার ন্যায় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তে। অন্ধকার রুমে আপত্তিকর দৃশ্যে হৃদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অনুভব করলো। সমস্ত সত্তা নাড়িয়ে কেঁপে উঠল বুক। হৃদ স্থির পায়ে কম্পিত হাত উঠিয়ে চাপানো দরজাটা ভেতরে ঠেলতেই দৃশ্যমান হলো যৌনতায় লিপ্ত হতে কাউকে। হৃদ অনুভূতির চোখে তাকালো সেদিকে, দেখলো খুব জোরাজুরি করেই লোকটা তার যৌনতা মেটাচ্ছে মেয়েটির সঙ্গে। হৃদের মনে হলো কক্ষের মেয়েটি তার হৃদ। এই কক্ষে এই বেডে তার রীতি শুয়ে থাকে সবসময়। আজ সকলের অনুপস্থিতিতে তার অসুস্থ হৃদের সুযোগ নিল অন্য কেউ। হৃদ আবারও দেরি করলো তার হৃদের কাছে পৌঁছাতে। হৃদের ভেতরকার সত্তা তীব্রভাবে ধিক্কার জানালো হৃদকে। তার এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরও সে ২ বার ব্যর্থ হলো নিজের বউকে বাঁচাতে। হৃদের ব্যর্থতা যেন হৃদের উপরই হাসলো। সে তার বউকে প্রথমে অন্যের সাথে বিয়ে হওয়া থেকে আটকাতে পারল না, আর আজ অন্যের লালসার শিকার হওয়া থেকে রক্ষা করতে পারল না। হৃদ নিস্তব্ধ শীতল চোখে তাকিয়ে রইল সেদিকে। ঠান্ডা পরিবেশে হৃদের কপালের ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। দরজার উপর হাতটা কাঁপছে তীর তীর করে। হৃদের গলার গলগণ্ডটাও বারবার উপর নিচ হতে দেখা গেল। মানুষ হৃদ খানের বাড়ি অবধি আসবে তো দূর, হৃদের সামনে দাঁড়াতেও ভয়
পায়ে না জানি প্রাণ নিয়ে ফিরতে না পারে সেই ভয়ে। অথচ আজ তার বাড়ি, তার ঘরে এত পাহারাদারের মাঝেও হৃদিদের বউ সেফ রইল না, লালসার শিকার হলো অন্য কারোর হাতে। মায়া তো মানসিক রোগী, সেজন্য কেউ তার সুযোগ নিলেও সে ঠিকঠাক বলতে পারবে না। এজন্য হয়তো তার অসুস্থ বউয়ের সুযোগ নিল অন্য কেউ। আচ্ছা, কার এত বড় কলিজা হলো যে হৃদ খানের বউকে অপবিত্র করলো? কে ছুলো তার বউকে? এসব কতদিন ধরে হচ্ছে তার বাড়িতে? হৃদের অবহেলায় কি সে তার হৃদকে হারিয়ে ফেললো? হৃদ অনুভূতিহীন চোখে হঠাৎই ঝিমিয়ে উঠল। নাকে তরল কিছু গড়িয়ে পড়ল গল গল করে। বাম হাতের উল্টো পিঠে হৃদ নাক মুছতে মুছতে দেয়াল ধরে দাঁড়ালো শরীরের ভারসাম্য বজায় রাখতে। কিন্তু তারপরও সেই একইভাবে গড়িয়ে যাওয়া তরল পদার্থ অনুভব অনুভব করতেই হৃদ নিজের ভারসাম্য হারালো। দুর্বলতার ন্যায় পড়ে যেতেই পিঠ ঠেকে গেল দেয়ালে। অসাবধানতায় হৃদের হাত লেগে গেল ফ্লাওয়ার প্যাশনটা পড়লো অসাবধানতায় হৃদের হাত লেগে প্যাশনটা পড়লো ফ্লোরে। মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে গেল মাটির প্যাশনটা। উচ্চ শব্দে ধরফরিয়ে উঠল ধর্ষণকারী লোকটা। তড়িঘড়ি করে বিছানা হতে মেয়েটিকে ছেড়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট উঠিয়ে জড়ালো গায়ে। প্যান্টের চেইন লাগাতে লাগাতে প্যান্টের চেইন প্যান্টের চেইন টানতে টানতে বাহিরে বেরিয়ে আসতেই দরজার সম্মুখে হৃদকে নিস্তেজ দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থতমত খেয়ে বসলো বয়স্ক ড্রাইভার হাশেম। হৃদ তখনও অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়ে রইল বয়স্ক লোকটার দিকে। ক্রমেই চোখ ঘোরালো লোকটার খোলা প্যান্টের চেইনের দিকে। থমথমে বয়স্ক হাশেম হৃদের দৃষ্টি অনুসরণ করে ভয়ে তৎক্ষণাৎ বাহিরের দিকে দৌড়াতে দৌড়াতে প্যান্টের চেইন আটকালো। ঘরের ভিতর কারোর ফোপানোর কান্নার শব্দ হৃদের কানে যেতেই হৃদ দেয়াল ধরে বসে পড়ল ফ্লোরে। রুমের মেয়েটির আত্মচিৎকার যতটা গাঢ় হচ্ছিল, হৃদের নিঃশ্বাসের গতি ততই ধীর হচ্ছিল। অন্ধকারে মেয়েটির আত্মচিৎকার বলছে হৃদ আবারও ব্যর্থ হয়েছে তার হৃদকে হেফাজত করতে। সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে হৃদ। ডান হাত ঝুলছে ফ্লোরের উপর। সেই হাতে ধারালো ছুরিটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। সামনেই লাশ উপুড় হয়ে পড়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে অন্য প্লটে চলে গেছি, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে আছে হৃদ। ডান হাত ঝুলছে ফ্লোরের উপরে। সেই হাতে ধারালো ছুরিটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। সামনেই লাশ উপর হয়ে পড়ে আছে তখনকার ড্রাইভার হাসিমের লোকটা। তার তাজা রক্তে রঞ্জিত ফ্লোর। হৃদ ছাই রঙের শার্টটা কালো হয়ে আছে রক্তের ছিটায়। দু পায়ের নিচ অবধি ভেসে গেল সেই রক্ত। নিস্তর নিস্তর হৃদের একটা পা হাসিমের পিঠে রেখে বাগানের খোলা বাংলোতে গা এলিয়ে সোফায় শুয়ে সে। সামনে আসিফ থমথমে মুখে দাঁড়িয়ে। নিস্তব্ধ পরিবেশে কারোর মুখে কোনো কথা নেই। হৃদের ভয়ে আসিফ কথা বলার সাহসও পাচ্ছে না। বাড়ির ড্রাইভারকে হৃদ হঠাৎ কেন কুপিয়ে মারলো তাও বুঝতে পারছে না আসিফ। তবে হৃদ যে অকারণে কিছু করবে না তাও জানে আসিফ। ড্রাইভার চাচাকে মারার পিছনে নিশ্চয়ই কোনো মারাত্মক কারণ হবে, হৃদ ভাইয়ের এটাও আসিফের ধারণা। কিন্তু হাসিম লোকটা হঠাৎ কি করেছে সেটাই ভয়ে জিজ্ঞেস করতে পারছে না আসিফ। পিনপিন নীরবতা বিচ্ছিন্ন করে হঠাৎই গেট ধরে প্রবেশ করলো সুফিয়া খানের সাদা গাড়িটি। গাড়ির হর্নের শব্দে আসিফ সেদিকে তাকিয়ে দেখলো সুফিয়া খানের সঙ্গে মায়াকে নামতে। দুজনের হাতেই শপিং ব্যাগ চাপা। তবে মায়া এক হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অন্য হাতে সুফিয়া খানের হাত জড়িয়ে রেখেছে ভয়ে। আসিফ সুফিয়া খানকে এদিকটায় আসতে দেখে ভয়ে জড়সড় হয়ে তৎক্ষণাৎ হৃদকে ডেকে বলল, ভাই, আপনার আম্মু এদিকেই আসছেন। হাসিমের লাশটা কি করব? সরিয়ে ফেলবো? আসিফের ডাকে নিরুত্তর হৃদের কোনো হেলদোল দেখা গেল না। আর না চোখ মেলে তাকালো। আসিফ হৃদের নড়াচড়া দেখতে না পেয়ে তৎক্ষণাৎ আবার তাকালো সুফিয়া খানের দিকে। তিনি মায়ের হাত চেপে এদিকটাই হেঁটে আসছেন। সুফিয়া খান যেমন তেমন, মায়ের তো মানসিক অবস্থা ভালো না। মায়ের এই অবস্থায় খুন খারাপি কিংবা রক্তটক্ত দেখাটাও বিপজ্জনক। একটা স্বাভাবিক সুস্থ মানুষ খুন খারাপি রক্ত দেখলে অস্বাভাবিক হয়ে যায়। সেখানে মায়া অসুস্থ লাশ দেখলে আর উত্তেজিত অস্থির হয়ে পড়বে, সেটাই স্বাভাবিক। আসিফ মায়াকে দেখে হৃদকে সতর্ক করতে চেয়ে বলল, আচ্ছা এখানে একটু আপনাদের থামাই। সেটা হচ্ছে, মায়া কিন্তু বাইরে ছিল, ওইটা মায়া ছিল না, হ্যাঁ? এটা তো আপনারা অলরেডি বুঝে ফেলছেন, ওকে? আচ্ছা যাই হোক, এরপর বলি।
ভাই আপনার মার সাথে ভাবিও আছেন। লাশটা দেখলে উনিও ভয় পাবেন। লাশটা কি আমি সরিয়ে ফেলবো? আসিফের কথাটা হৃদের কান অব্দি পৌঁছালেও হৃদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারেনি। বেখেয়ালি নিস্তব্ধ হৃদ তখনও একইভাবে শুয়ে। অথচ ততক্ষণে সুফিয়া খানের হাত ধরে মায়া হৃদের নিকটবর্তী এসে থমকে দাঁড়ালো রক্তে রঞ্জিত লাশ দেখে। ভয়ার্ত মুখে উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানের হাত টেনে আঙুল তাক করে হৃদের পায়ের নিচে থাকা হাশেমের লাশটির দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলল, রক্ত! মায়ের ভয়ার্ত গলার স্বরে অল্প শোনালো হৃদের কানে। অথচ তড়াক করে খেলে গেল হৃদের দুটো চোখ। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো অদূরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে তাকিয়ে। গায়ে সাদামাটা একটা পোশাক জড়িয়ে মায়া ভয়ার্ত মুখে তাকিয়ে হৃদের পায়ের নিচের লাশটা দেখে হৃদ মায়াকে নিজের মায়ের সঙ্গে সহি সালামত দেখে কেমন নিশ্চুপ চোখে তাকিয়ে রইল মায়ের আদলে নিষ্পাপ মুখটার দিকে। হৃদের চোখে দেখে তার ভেতরকার হৃদের চোখ দেখে তার ভেতরকার গভীরতা প্রকাশ করা দায়। অথচ মায়া পুনরায় একইভাবে সুফিয়া খানের হাতটা টেনে হৃদের পায়ের লাশটা দেখিয়ে ভয়ার্ত অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আম্মু রক্ত! আম্মু রক্ত! মায়ের আঙ্গুল তাক করার দিকে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো। দেখল ড্রাইভার হাসিমের লাশটাকে। তারপর চোখ ঘোরালো হৃদের অনুভূতিহীন শূন্য চোখের দিকে। মায়া তখনও একইভাবে সুফিয়া খানের হাত টানছে ভয়ে। হাতের শপিং ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ততক্ষণে। মায়াকে ভয় পেতে দেখে সুফিয়া খান হৃদের দিক থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে সামলাতে চাইলেই মুহূর্তেই উঠে দাঁড়ালো হৃদ। রক- রক্তাক্ত ছুরিটি হাতে নিয়েই তৎক্ষণাৎ দৌড়ালো মায়ার দিকে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদকে ছুরি হাতে ওর দিকে দৌড়ে আসতে দেখে। ভয়ে উত্তেজিত মায়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কোনোরকম সুফিয়া খানের হাত টেনে বলল, আম্মু রক্ত! আম্মু রক্ত! মায়া কথাগুলো বলতে বলতেই হৃদ ততক্ষণে রক্তের উপর দিয়ে দৌড়ে মায়াকে দুহাতে জাপটে জড়িয়ে ধরলো আক্রোশে। হাইটে হৃদ লম্বা হয়, মায়ের পা মায়ার পা উঠে গেল ভাসমান শূন্যে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের শরীরের তাজা রক্তে লেপ্টে। হৃদের বক্ষে ছটফটিয়ে চিৎকার করে জ্ঞান হারালো তক্ষুনি। মায়াকে জ্ঞান হারাতে দেখে হৃদ হাতের ছুরিটাও মায়াকে জ্ঞান হারাতে দেখে হৃদের হাতের ছুরিটাও পড়ল মাটিতে। তার এতক্ষণ মনে হয়েছিল সে ব্যর্থ হয়েছিল এই নারীটিকে হেফাজত করতে, কিন্তু এখন সশরীরে নিজের মায়ের সঙ্গে মায়াকে দেখে হৃদের শুকিয়ে যাওয়া কলিজাতে যেন পানি আসলো। হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে মায়ের গলায় মুখ ডোবাতে ডোবাতে সুফিয়া খান মায়ের হাতটা ছেড়ে হাঁটলো বাড়ির ভেতরে। মা হিসাবে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ওনার কাম্য নয় বলে তিনি চলে যেতে যেতে কপাল কুঁচকে তাকালো হাশেমের লাশটার দিকে। সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করে আসিফ ওনার পেছন পেছন হাঁটলো বাড়ির ভেতরে। মূলত মূলত কারোর জানা নেই মূলত কারোর জানা নেই হৃদ কেন মারলো বাড়ির ড্রাইভারকে। তবে হাশেমকে মারার পিছনে যে মায়ার কোনো কারণ থাকতে পারে সেটা ঠিক বুঝলো আসিফ। নয়তো এতদিন পর হঠাৎ করেই কেন হৃদ ভাই মায়াভাবির জন্য উতলা হয়ে উঠবে? নিশ্চয়ই মায়াভাবিকে নিয়ে হৃদ ভাই কোনো বিষয়ে ভয় পেয়েছে ভীষণ। সেজন্য বিগত দিনের ভুল বিভ্রান্তি ভুলে নিজের বউকে কাছে টানছে সে। এর থেকে ভালো আর কি হতে পারে? দুজন মিলে গেলেই হয়। সবার করা অপরাধবোধ কমে আসবে তাতে। তাছাড়া এবার নিশ্চয়ই মায়াভাবী দ্রুত ঠিক হতে পারবে হৃদ ভাইয়ের সাথে থাকলে সবই সম্ভব। এবার নিশ্চয়ই মায়াভাবী দ্রুত ঠিক হতে পারবে হৃদ ভাই সাথে থাকলে সবই সম্ভব। আসিফ হৃদকে প্রাইভেসি দিয়ে সরে যেতেই দীর্ঘদিনের টানাপোড়েন চাপিয়ে মায়াকে জড়িয়ে পরপর ঠোঁট বোলালো মায়ার গলায়। বেহুশ মায়া হৃদের বক্ষে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে নিয়ে বসলো জায়গায়। দুহাতে মায়ার মাথা চেপে মুখটা মুখোমুখি ধরতেই কপাল ঠেকালো মায়ের কপালে। হৃদ বিড়বিড় করে বলল, সরি হৃদ, খুব করে সরি। তোকে হারিয়ে বেঁচে থাকার মতন সাহসী আমি নই। হৃদের শরীরে স্যাঁতস্যাঁতে রক্তে মায়ের শরীরেও লেপ্টে গেল তাতে। হৃদের হাতের রক্তে মায়ের গলা গাল লেপ্টে যেতেই হৃদ কপাল উঠিয়ে তাকালো মায়ের আদলে মুখটার দিকে। এই মুখটা তার খুব শখের। এই মুখটা ছাড়া তার দিন যায় না, রাত পোহায় না। অথচ তার অনুপস্থিতিতে এই মুখটার প্রতি সকলের অবহেলা জড়িয়ে। হৃদ জানে না এই নারীকে ছোঁয়া তার জন্য কতটুকু হালাল। তারপরও সে এই নারীকে তার অবহেলায় অন্য কাউকে ছুঁতে দিবে না। এই নারী তার না হোক, তারপরও হৃদের হেফাজতে থাকুক এই নারী। এই নারীকে হারিয়ে সে প্রাণে বাঁচতে পারবে না। এই বিষয়টি সে অনেক আগেই উপলব্ধি করেছিল। তারপরও হৃদ বিগত দিনে অনেক চেষ্টা করেছিল এই নারীর থেকে দূরে থাকার,
কিন্তু হৃদ ব্যর্থ এই নারীকে ভুলতে। হৃদ জানে না তখন অন্ধকার রুমে মায়ার জায়গায় কে ছিল সেই কক্ষে। তবে এখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্য মেয়ের জায়গায় আজ মায়া থাকতে পারত। হৃদের অবহেলায় কেউ মায়ের অসুস্থতার সুযোগ নিতে পারত, কিন্তু আজ নিজের মায়ের জন্য হৃদ মায়াকে হেফাজতে পেয়েছে। গুমোট নিঃশ্বাসে হৃদ মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, বড় বড় পা ফেলে হাঁটলো বাড়ির ভেতরে। ড্রয়িং রুমের একপাশে রহিমা মাথা নুইয়ে সুফিয়া খানের পা চেপে কান্নাকাটি করছে। হাশেমের হাতে ধর্ষিতা ধর্ষে হাশেমের হাতে ধর্ষিতার শিকার হয়ে আসিফ তার মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় চোখ করে। হৃদ খানের বাড়িতে যে কেউ এসব করার সাহস করবে, সেটা রহিমার কাছে এসব না শুনলে বুঝতো না আসিফ। সোফিয়া খান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে। হৃদ বেহুশরত মায়াকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতেই গম্ভীর সোফিয়া খান চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে। দেখলো হৃদ মায়াকে নিয়ে রুমে না গিয়ে তার পাশাপাশি অন্য রুমে ঢুকতে। দেখলো হৃদ মায়াকে নিজের রুমে না নিয়ে তার পাশাপাশি অন্য রুমে ঢুকতে। হৃদের তখনকার হাসিমকে মারার কারণটা চট করে বুঝে গেল সুফিয়া খান। একজন নারীকে অসম্মান করার বিষয়টা সুফিয়া খানের নীতিমালার বাইরে। নারীকে অসম্মান করা পুরুষ সমাজের নোংরা কীট হয়, আর এসব কীট সমাজে জীবিত থাকলে ক্রমশ সমাজটা দূষিত হতে থাকবে। তাই এসব কীটের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই উত্তম। সুফিয়া খান শক্ত চোয়ালে আসিফকে ডেকে বলল, আসিফ লাশটা পুলিশের মর্গে পাঠিয়ে দে, ওরা সামলে নিবে। আসিফ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বলল, জি ম্যাডাম। রেস্টুরেন্টের মুখোমুখি, আচ্ছা এখন হচ্ছে অন্য প্লটে চলে গেছি, অন্য মানে কি বলে সিকোয়েন্স, তো মনোযোগ দিয়ে শুনবেন। রেস্টুরেন্টের মুখোমুখি চেয়ারে বসে আয়ন আর জুই। জুইকে এই অবধি আয়নের সঙ্গে দেখা করতে মানাতে জুইকে এই অবধি আয়নের সঙ্গে দেখা করতে মানাতে অনেক কষ্ট হয়েছে আয়নের। বিগত 1.5 মাস অনেক চেষ্টার পর জুই রাজি হলো আয়নের সঙ্গে দেখা করবে বলে। জুই এসেছে সবেমাত্র 20 মিনিট হলো, অথচ অল্পতেই অল্পতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বসে আছে। আয়ন সেই তখন থেকে জুইকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, বিগত দিনে যা হয়েছে তাতে আয়ন ইচ্ছাকৃতভাবে হার্ট করতে চায়নি কাউকে। একটা ভুল বোঝাবুঝির থেকে সবকিছু হয়েছে বলে দাবি করলো। তারপর অবুঝ জুই মানতে নারাজ আয়নের কথা। আয়নের বাক্যের মাঝে জুই কেমন অসন্তুষ্ট গলায় বলল, আপনার কথা শেষ হয়েছে? আমার আর শুনতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। জুইয়ের কথায় আয়ন খানিকটা শক্ত গলায় বলল, জুই আপনি আবার বাড়াবাড়ি করছেন, একবার অন্তত শান্ত মাথায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন প্লিজ। জুই তেরা উত্তরে বলল, আপনার আমার মুড নেই আপনার কথা শোনার, সময় থাকলে অন্য একদিন শুনবো, আজ আসি, বাই। কথা বলে জুই দাঁড়িয়ে চলে যায় যাওয়ার উদ্দেশ্যে। জুইকে দাঁড়িয়ে যেতে দেখে খপ করে জুইয়ের হাতটা চেপে ধরলো আয়ন। জুইকে টেনে জায়গায় বসাতে চেয়ে বলল, আমার কথা শেষ না হওয়া অবধি আপনি কোথাও যেতে পারবেন না জুই, জায়গায় বসুন। আয়নের হাত ধরাতে চেতে উঠল জুই, নিজের হাত মুচড়ামুচড়ি করে ছাড়াতে চেয়ে বলল, অসভ্যতামির একটা লিমিট থাকে, আপনি সকল লিমিট ক্রস করে ফেলেছেন। আমার পারমিশন ছাড়া আপনি আমাকে ছুলেন কিভাবে? হাত ছাড়ুন বলছি, অসভ্য লোক। জুয়ের কথা বাতাসে উড়িয়ে দেওয়ার মতন করে আয়ন তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আপনাকে ছোঁয়ার অধিকার আছে বলেই ছুঁয়েছি জুই। আচ্ছা এই যে কথাটা বললো না, এবার আপনাদের সাথে কথা বলতেছি। হ্যালো হ্যালো অডিয়েন্স। আচ্ছা এটা হচ্ছে কি, আমার মনে হচ্ছে ওই যে আয়ন আর জুই যে একবার বিয়ে করতে গেছিল না, তখন ওরা হচ্ছে বিয়ে করছিল, কিন্তু ওই জিনিসটা তো তখন ক্লিয়ার করে নাই, এখন হয়তো ক্লিয়ার করবে, দেখা যাক। আমার আপনাকে ছোঁয়ার অধিকার আছে বলেই ছুঁয়েছি জুই। আমার শুধু আপনার হাত না, আরও অনেক কিছু ছোঁয়া বা দেখার অধিকার আছে। আপনার সাথে আমার সকল লিমিট ক্রস করার রাইটও আছে। তাই চুপচাপ আমার কথাগুলো শুনুন, নয়তো আমি বাধ্য হব আপনার সাথে জোর করতে। জুই জেদ্দি গলায় বলল, আপনার যা করার আপনি তা করেন, আমার কিছু যায় আসে না। আর আর কি বাকি রেখেছেন আপনারা আমাদের সাথে করতে? আমার পরিবারের প্রতিটা সদস্য ছন্নছাড়া জীবন পার করছে। মায়া পাগল হয়ে বাড়ি ছাড়লো, আসিফ ভাই কাকিকে নিয়ে ঘর ছাড়লো, আরিফ ভাই কাকিকে নিয়ে ঘর ছাড়লো, মুক্তা আপু স্বামীর সংসার ছাড়লো, কাকা অসুস্থ হসপিটালে আছেন। আপনাদের দয়া আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে গেল। আপনাদের দয়ায় আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে গেল। এত কিছুর পর যদি আরো কিছু করার বাকি থাকে তাহলে সেটাও করে যান প্লিজ, আমরা সয়ে নিব। আমাদের চামড়ায় সয়ে গেছে এসব কিছু।
জুইয়ের কথায় আয়ন জুইয়ের হাতটা চেপে নিজের কাছে টেনে বসলো। এসবের পিছনে আমাকে কেন দোষী করছেন জুই? আমি সত্যিই বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনাদের পরিবারে এত কিছু ঘটে যাবে। আপনাদের আর কিছুই বুঝতে হবে না। যা হওয়ার আমাদের সাথেই হয়েছে। আপনারা ভালো থাকুন। প্লিজ এবার আমাকে যেতে দিন। ভালো লাগছে না আমার। হাতটা ছাড়ুন। আয়ন জুইয়ের হাতটা না ছেড়ে বরং আরো জোরালোভাবে চেপে ধরে অসহায় গলায় বলল, আপনি কখনো আমাকে বুঝতে চান না জুই। আমার ভালোবাসা কখনোই আপনার চোখে পড়ে না। আপনার আয়নের কথা শেষ হওয়ার আগেই জুই চেতে উঠে বলল, আপনার কি ভালোবাসা বুঝবো আমি? মুখে মুখে চিল্লালে বুঝি ভালোবাসা হয়? ভালোবাসার মানে বুঝি না আমি। আপনি বুঝেন ভালোবাসা কি? আজ যদি হৃদ ভাইয়ের জায়গায় আপনি অসুস্থ থাকতেন তাহলে হৃদ ভাই কখনোই নিজের বউয়ের খোঁজ না নিয়ে থাকতো না আপনার মতন। আপনার বউ ছাড়া চলে আপনার বউ ছাড়া চলে, কিন্তু হৃদ ভাইয়ের বউ ছাড়া চলে না বলেই সে এত হাঙ্গামা করতে পারে মায়াকে ঘিরে। আপনার বিয়ে করা বউ তো আমিও ছিলাম। কই, আমার প্রতি কি দায়িত্ব পালন করেছেন আপনি? খোঁজ নিয়েছিলেন আমার বিপদের সময়ে? জানতে চেয়েছিলেন কেমন আছি আমরা? দায়িত্ব কি শুধু আপনার নিজের পরিবারের প্রতি? আমি আপনার দায়িত্বের মধ্যে পড়ি না? বিয়ে করলেন আর সকল দায়িত্ব শেষ। মনে করেছেন বিয়ে করে আমাকে পেয়ে গেছেন, তাই না? তাহলে শুনে রাখুন, আমিও বলছি, আপনার মতন মানুষের সংসার আমি জুই কখনোই বেঁচে থাকতে করব না। আয়ন জুইয়ের কথায় হাত ছেড়ে গালে হাত রাখতে রাখতে অসহায় গলায় বলল, জুই প্লিজ এমনটা করবেন না। আমাকে অন্তত একটা সুযোগ দিন। আমাকে অন্তত একটা সুযোগ দিন নিজের ভুলগুলো ঠিক করার। প্লিজ। দুই ছিটকে আয়নের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিতে দিতে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি। আমার থেকে দূরে থাকুন। কথাটা বলে জুই আয়নের হাত ছাড়িয়ে চলে যায় বাহিরের দিকে। আয়ন অপরাধী মুখে তাকিয়ে রইল জুইয়ের চলে যাওয়ার দিকে। এসব টানাপোড়ার সম্পর্কগুলো কবে ঠিক হবে আল্লাহ জানে। তবে আয়ন মনে মনে ঠিক করলো একবার জুয়ের বাবার সঙ্গে দেখা করবে দুজনের বিষয়টা জানাতে। যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের পর্বটি। তবে অনেক অপেক্ষা করাইছি আপনাদের, অ্যান্ড আমি আজকে প্রমিস করতেছি যে আপনাদের আর খুব বেশি ওয়েট করতে হবে না। এবার থেকে খুব তাড়াতাড়ি পাবেন এবং খুব বেশি একটা অপেক্ষা করতে হবে না আমার জন্য। অ্যান্ড ইটস মাই প্রমিস। যদি চ্যানেল এবং সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আর ওয়েট করতে হবে না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আজকে আসছি। হুম, হুম। আল্লাহ হাফিজ।